এই মেয়ে, এই, কি জিজ্ঞেস করছি তখন থেকে? কথা কানে যায় না? তাজের এমন ধমকে পরিস্তার প্রাণ পাখি যায় যায় অবস্থা। কেন যেন ওর সামনে দাঁড়িয়ে থাকা মানবকে আজ খুব হিংস্র মনে হচ্ছে। সেই হিংস্রতার ওর পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। পরিস্তা ভয়ে পাশে থাকা রাসবিয়ার হাত খামচে ধরল। পরিস্তার মতো রাসবিয়াও একই অবস্থা হলো। রাসবিয়া তখন কোনো রকমে নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আসলে হয়েছে। আর কিছু বলার আগে তাজ ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, ডিড আই এক্স ইউ? তাজের প্রশ্নে রাসপিয়া ভয়ার্ত কণ্ঠে তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো, না। প্রতিউত্তরে তাজ ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, শাট আপ। এরপর ফরিস্তার দিকে তাকিয়ে ফের বাজঘাই গলায় হুঙ্কার দিয়ে বলে উঠল, এই মেয়ে, এই, একদম আমাকে রাগিও না, তাহলে কিন্তু খুব খারাপ ঘটবে। কি বলেছি আমি শুনতে পাওনি? অবস্থা বেশ বেগতিক দেখে আরফি দ্রুত তাজের সামনে এসে বলে উঠল, তাজ, শান্ত হ, আমি দেখছি। বলেই ফরিস্তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল আরফি, এই মেয়ে, এই, আই মিন ফরিস্তা, তুমি এখানে কি করছো? তাজের ধমকে চোখ মুখ খিচে দম আটকে ছিল ফরিস্তা। তখন তাজকে সরিয়ে আরফিকে সামনে আসতে দেখে দম ছাড়ল মেয়েটা। আর একটু হলেই যে নিঃশ্বাসটা আটকে যেত তার। দুপুরের মতো এবারও তাজের হাত থেকে বাঁচিয়ে আরপি সামনে আসায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল ফরিস্তা, আসলে এখানে প্রবেশ করা যাবে না, জানতাম না। আমরা এখানে আসার সময় কেউ ছিল না, তাই। ফরিস্তার কথা শুনে তাজ আগুন চোখে চাইলো গার্ডদের দিকে। তা থেকে গার্ডরা ঘামতে লাগলো। আজ যে কারোর রক্ষে নেই ভাবতেই সবার কলিজায় পানি চলে আসলো। আরবি এবার কিছুটা শান্ত হয়েই গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখানে কি হয়েছে কিছুই দেখনি তোমরা, আর মাথাতেও এ কথা রাখো না। এবার তোমরা এখান থেকে যাও। কথাটা গম্ভীর কণ্ঠেই বলে উঠল আরপি, যার কথা শুনে যেন প্রাণ ফিরে পেল ফরিস্তা আর রাসবিয়া। ওরা আর এক সেকেন্ড ওখানে না দাঁড়িয়ে এক প্রকার ছুটেই সেখান থেকে চলে গেল। তবে রাসবিয়া যাওয়ার আগে কৃতজ্ঞতার চোখে তাকালো আরফির দিকে। এই ছেলেটার জন্য আজ যেন হিংস্র বাঘের থাপা থেকে বেঁচে ফিরল ওরা। ফরিস্তারা যেতেই সাব্বির তখন বলে উঠল, ভাই, এটা কি করলেন? ওই মেয়েকে ছেড়ে দিলেন? সাব্বিরের কথায় তাজ কোনো প্রতিউত্তর করলো না। তা দেখেই আরফি তখন বলে উঠল, আরে বাদ দে তো, মেয়ে মানুষ। তখনই বনি বলে উঠল, ভাবি বলে। আর কিছু বলার আগেই তার চোখ গরম করে তাকালে বনি বলতে চাওয়ার কথাটা ঢোকের সাথে গিলে নিল। পাপড়ে বা তাজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এই ছেলের দ্বারা আজ জীবনেও মিঙ্গেল হওয়া সম্ভব না। মেয়েটাকে যেভাবে ধমকেছে, এই মেয়ে পড়বে তো দূরের কথা, ওর ছায়া দেখলেও পালাবে এখন। এদিকে ফরিস্তা রাসবিয়া লেক পার থেকে বেরিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। রাসবিয়া হাঁপানোর স্বরে বলে উঠল, ওহ, বাঁচলাম, বাঘের থাবা থেকে বেঁচে ফিরলাম। তার চৌধুরীকে নিয়ে মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা করতে দেখেছি, বাট বাস্তবে উনি এতটা ভয়ঙ্কর হবে দুঃস্বপ্নেও ভাবিনি আমি। এই জন্যই তাকে নিয়ে এত সমালোচনা। একজন ডক্টর হয়েও ডক্টরের পেশার চেয়ে ক্ষমতা আর রাজনীতির দাপটের প্রতি ঝোঁক বেশি। ডক্টরের মতো সম্মানীয় পেশার সাথে তার এই পেশাও যায় না। তার চৌধুরী কাউকে পরোয়া করে না, তার ভয়ে রীতিমতো সবাই কাঁপে। এমন নানা ধরনের সমালোচনা। জানতাম উনি খুব রাগী, সবাই তাকে ভয় পায়, কিন্তু বাস্তবে যে এতটা ভয়ঙ্কর স্বপ্নেও ভাবিনি আমি। এই জন্য লোকজন তাকে এতটা ভয় পায়। রাসবিয়া কথায় ফরিস্তার শুকনো গলাটায় যেন আরো গলা শুকিয়ে গেল। ফরিস্তা কোনো রকম গলা দিয়ে কথা বের করে বলে উঠল, দোস্ত, আমাকে এক গ্লাস পানি খাওয়া প্লিজ, আর না খাওয়ালে আমি এখানেই নিঃশ্বাস আটকে মারা যাব। ফরিস্তার কথায় রাসবিয়া ফরিস্তার দিকে তাকালে দেখলো ফরিস্তা বড় বড় করে নিঃশ্বাস টানছে। তার দিকে রাসবিয়া দ্রুত রাস্তার অপোজিট পাশে একটা দোকান থেকে পানি এনে খাইয়ে দিল ফরিস্তাকে। পানি খেয়ে ফরিস্তা একটু স্বাভাবিক হতেই দুজনে সামনে আগাতে নেবে, ঠিক তখনই রাসবিয়ার মনে পড়ল কিছু একটা। তারপর বলে উঠল, এক মিনিট, তাজ চৌধুরী যখন তোকে বলেছিল সব জায়গায় ঝামেলা করতে তুই উড়ে যাস, তার মানে তাজ চৌধুরী তোকে চেনে? আর ঝামেলা মানে তুই তাদের সাথে কিসের ঝামেলা জড়িয়েছিস? রাসবিয়া আজকে ওঠে কতটা বলে উঠল। রাসবিয়ার করা প্রশ্নে ফরিস্তা একটা ঢোক গেলে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, আমি কি জানতাম নাকি ওই দানবটা এতটা ভয়ঙ্কর? দোস্ত, আমি না না চাইতেও বারবার ওই দানবটার খপ্পরে জড়িয়ে গিয়েছি। বলে ফরিস্তা দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। ফরিস্তার কথা শুনে আঁতকে উঠল রাসবিয়া। রাসবিয়া মৃদু চিৎকার দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি কি করেছিস তুই আবার? এদিকে ফরিস্তা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে নিবু স্বরে বলে উঠল, আসলে
এক সপ্তাহ ধরে যে যা যা ঘটেছে না, সবকিছু ওনাদের সাথেই হয়েছে। ফরিস্তার একবারের কথা শুনে এবার আকাশ থেকে পড়ল রাসপিয়া। রাসপিয়া ভয়ার্ত কণ্ঠে আঁতকে উঠে বলে উঠল, তার মানে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ওনাদের কাছেই তুই বন্ধু ছিলি? ফারিস্তা এবার নখ কামড়াতে কামড়াতে মাথা উপর নিচ দুলালো। তা দেখে রাসপিয়ার মাথা ঘুরে ওঠার অবস্থা। রাসপিয়া এবার আতঙ্কে জর্জরিত হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, তোকে 1000বার বলেছি কোনো ঝামেলায় জড়াবি না, কিন্তু তুই সেই কথা শোনার মেয়েই না, উল্টো এমন মানুষের সাথে ঝামেলায় জড়িয়েছিস যে এখন থেকে কতটা রিস্কে লাইফ নিড করা লাগবে তোর ধারণা আছে? প্রথম দিন পাকনামি করে আন্টিকে আগে পাঠিয়ে দিয়েছিস, একা একা গিয়ে ওনাদের খপ্পরে পড়েছিস। আবার শুধু ওইটুকুতেই এনাফ না, তুই আজ এমন ভয়ঙ্কর মানুষের সাথে যেটি ইচ্ছে করে লড়াই করতে গিয়েছিস। এনাদের যেই ক্ষমতা, তারা চাইলে আজ তোকে মেরে গুম করে দিতে 1 মিনিটেও সময় লাগতো না। পারু, এই কাদের ঝামেলা জড়িয়েছিস তুই? ফরিস্তা এবার ঠোঁট উল্টে ঢোক গিলে বলে উঠল, আমি জানতাম নাকি ওই ছেলেগুলো ওই দানবটার লোক? রাসপিয়া এবার বিরক্ত হয়ে বলে উঠল, যা আর একটু মানবতার ফেরিওয়ালা হ। একজনের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটাও কোথায় গিয়ে ঠেকেছিস বুঝতে পারছিস? ফরিস্তা এবার মাথা নিচু করে মিনমিন করে বলে উঠল, অন্যায় মুখ বুজে সহ্য করার ক্ষমতা আমার নেই, সেটা তো তোরা সবাই জানিস। জানি না সকালে ওই বৃদ্ধার কোনো দোষ ছিল কিনা। যদি বৃদ্ধাটা নির্দোষ হয়ে থাকে তাহলে তার জীবন বাঁচানোর বদলে নিজের জীবন ঝুঁকিতে পড়তে আমার আফসোস থাকবে না। আফসোস তখন হতো যদি এর প্রতিদান আমি না করতাম, মুখ বুজে অন্যায় সয়ে যেতাম তখন, বুঝলি? ফরিস্তার কথা শুনে রাসপিয়া নীরবে কিছুক্ষণ তাকে রইল ফরিস্তার দিকে। এই মেয়েটা সবসময় অন্যের কথা চিন্তা করে যায়, অন্যের জন্য জীবনে বহুবার নিজের লাইফটাও রিস্কে ফেলেছে, তবুও কোনো অন্যায় মুখ বুজে সহ্য করেনি। এমন লয়ার মেন্টালিটি মেয়েটাকে সৃষ্টিকর্তা হেফাজত করুক, মন থেকে চাইল রাসপিয়া। রাসপিয়া এবার ফরিস্তার কথায় রাগান্বিত না হয়ে কাঁধে হাত দিয়ে শান্ত স্বরে বলে উঠল, দেখ ফারু, সব অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। তুই দেখ তাজ চৌধুরী ক্ষমতা আছে, একটা পিঁপড়েও না ওনার কাছে আমরা, সেখানে তার সাথে লড়াই করার ক্ষমতা, সেটা ভাবা বোকামি। তুই একবার ভাব, তোর কিছু হলে আন্টির কি হবে? জীবনে অত বড় একটা শোক পেয়ে তোকে আঁকড়ে ধরে বেঁচে আছে সেই মানুষটা। অন্তত আন্টির মুখের দিকে তাকিয়ে নিজেকে এবার এগুলো থেকে সরিয়ে নে। অন্যায় মুখ বুজে শুয়ে নিতে বলার জন্য আমাকে স্বার্থপর উপাধি দিতে পারিস, তাতে আমার সমস্যা নেই, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের সব অন্যায়ের মোকাবিলা করার ক্ষমতা নেই, এটা তোকে বুঝতে হবে। রাসপিয়ার কথায় ফরিস্তা কোনো প্রতিউত্তর করলো না। তা দেখে রাসপিয়া হতাশ শ্বাস ফেলল, কারণ জানে এই মেয়েকে যতই বোঝাক একটু পরই সেই একই হয়ে যাবে। তাই রাসপিয়া আর কথা না বাড়িয়ে বলে উঠল, অন্য যে কোনো ঝামেলায় খুশি জড়াক বইন, তবু এই তাজ চৌধুরীর সাথে আর কোনো প্রকার ঝামেলা জড়াইস না। রাসপিয়ার এবারে কথায় ফরিস্তা আধার মুখে যেন এক পশলা খুশি নেমে আসলো। ফরিস্তা মৃদু খুশি হয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। ফরিস্তার কাজে রাসপিয়াও চোখ মুখ কুচকে ফরিস্তার মাথায় কাঁটা মেরে বলে উঠল, তুই এই জীবনেও সোজা হবি না, তাই না? তবে একটা জিনিস দেখেছিস, ওই ছেলেটার জন্য আজ তাজ চৌধুরী খপ্পর থেকে বেঁচে ফিরেছি আমরা। যদি কখনো ওই ছেলেটার সাথে দেখা হয় তাহলে অন্তত একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য সে। প্রত্যুত্তরে ফরিস্তাও মাথা নাড়িয়ে সাই দিয়ে বলে উঠল, তা ঠিক বলেছিস, দুপুরে ওই অজগর সাপটার হাত থেকে উনিই বাঁচিয়েছে আমায়। কিন্তু প্রথম দিন উনি আমাকে এমন বাজখাই গলা দুটো ধমক দিয়েছিল যে তাই দুপুরে ওনাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে এসেছিলাম। ফরিস্তার কথায় রাসপিয়া হতাশ কণ্ঠে বলে উঠল, তোর কাজ এই তো, সব সময় ঝামেলা বাঁধানো আর উল্টাপাল্টা কাজ করা। অন্ধকার ঘরে এক অজ্ঞাত ব্যক্তি রকিং চেয়ারে বসে মৃদু দোল খাচ্ছে। তার ঠিক সামনে কয়েকজন লোক ভয়ে রীতিমতো কাঁপছে। তাদের কাঁপুনি আরো বাড়িয়ে দিয়ে অজ্ঞাত ব্যক্তি হুঙ্কার ছেড়ে বলে উঠল, রাকিব কি করে ওই তাজ চৌধুরীর হাতে পড়ল? তোদের কি নির্দেশ দিয়েছিলাম আমি? অজ্ঞাত ব্যক্তির হুঙ্কারে কেঁপে উঠল সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ভিতর থেকে একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, বস, আপনার নির্দেশ অনুযায়ী আমরা রাকিবকে যেই মারতে যাব ঠিক তখনই কোথা থেকে এসে তাজ চৌধুরী সাঙ্গপাঙ্গরা ওকে উঠিয়ে নিয়ে গেল। লোকটির কথা শুনে অজ্ঞাত ব্যক্তি সামনে থাকা টি টেবিলের উপরে একটা সজোরে লাথি মেরে হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোদের সামনে থেকে কি করে লোক তুলে নিয়ে যায়? ওকে তুলে নিয়ে যাওয়ার পর ওকে মুখ খুলেছে? একজন ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, মুখ এখনো খোলেনি বস, তবে আধমরা হয়ে পড়েছে তাজ চৌধুরী মার খেয়ে। ওর মুখ থেকে কথা বের করার জন্য শুধু জানে মারেনি, এখন ওদের হসপিটালেই ভর্তি করা আছে।
লোকটির কথা শুনে অজ্ঞাত ব্যক্তি এবার যেন খুশি হলো। তিনি বাঁকা হেসে বলে উঠল, তার মানে সুযোগ এখনো হাতছাড়া হয়নি। যে করে হোক আজ রাতের মধ্যে ওর জবান চিরতরের জন্য মুছে দিবি তোরা। আর এবারে সুযোগটা হাতছাড়া হলে এক টাকাও জীবন নিয়ে বাড়ি ফেরার সুযোগ পাবি না। অজ্ঞাত ব্যক্তি ছোড়া হুমকি দিয়ে সবাই একসাথে বলে উঠল, জি বস, অবশ্যই। আজকে রাতেই ভিতরেই কাজ হয়ে যাবে। ফোনের শব্দে হঠাৎ ঘুম ছুটে গেল তাজের। তার চোখ খুলে জানলা ভেদ করে বাইরে তাকিয়ে দেখল সবে মাত্র ভোরের আলো ফুটেছে। রাত করে বাসায় এসে নিজের স্টাডি কমপ্লিট করেই ঘুমাতে ঘুমাতে প্রায় রাতে শেষ হয়ে গিয়েছে। অবশ্য এটা তার ডেলি রুটিন। শেষ রাতে ঘুমিয়ে সকালে একটু লেট করে ওঠা। আজ এত সকাল সকাল কেউ ফোন করে ঘুমের ব্যাঘাত ঘটাতেই মুহূর্তেই মাঝে মেজাজটা চটে গেল তাজের। তাজ ফোন তুলে যেই বাজঘাই গলায় ধমক দিতে যাবে তার আগেই ফোনের ওপাশ থেকে আরভি বিচলিত হয়ে কিছু বলে উঠল। তড়িৎ গতিতে উঠে বসলো তাজ। তারপরে ফোনের ওপাশে ব্যক্তিকে বলে উঠল, হোয়াট, কী সব বলছিস তুই? আমি এখনই আসছি। এই বলে ফোনটা কেটে কোনো রকমে ফ্রেশ হয়ে হসপিটালে ছুটল। হসপিটালে পৌঁছেই তাজ সবকিছু অবলোকন করে চোয়াল শক্ত করে বলে উঠল, এসব কি করে হলো আর কখনই হলো? তখনই আরভি শান্ত স্বরে তাজের সামনে এসে বলে উঠল, জানি না, সকালে হসপিটালে পৌঁছে দেখি এই অবস্থা। রাতে ডিউটিতে যেই কজন ছিল একজনও আর বেঁচে নেই। সাব্বির এবার বলে উঠল চিন্তিত স্বরে, ভাই, এর পিছে বড় কেউ রয়েছে। আর তা না হলে একজনকে মারার জন্য এত রিস্ক নিয়ে এতগুলো গার্ডকে মেরেছে। তার মানে রাজীবের থেকেও ইম্পর্টেন্ট কিছু জানতে পারতাম আমরা, যার জন্য ওকে রাস্তা থেকে এভাবে সরিয়ে দিয়েছে। সাব্বিরের কথা শুনে তাজের চোয়াল শক্ত হয়ে গেল সাথে সাথে। বলে উঠল, কেউ কিছু টের পাওয়ার আগে এগুলোকে গুম কর। এটা হসপিটাল, তাই এখানে কোনো রকম আতঙ্ক সৃষ্টি করা যাবে না। আর সাথে হসপিটালের সিসিটিভি ক্যামেরাগুলো সব চেক কর। মাহিম আর পাপড় কোথাও থেকে হুড়মুড় খেয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাই, আমরা সব সিসিটিভি ক্যামেরা চেক করেছি। রাত 2টো থেকে 3টার ফুটেজ পুরো মিসিং। এই 2 ঘন্টার ফুটেজকেও সন্তর্পণে মুছে দিয়েছে। তাদের দুজনের কথা শুনে তাজ এবার রাগী স্বরে বলে উঠল, হোয়াট? সিসিটিভি নজর রাখার কার আন্ডারে ছিল? তখন সাইড থেকে মাহিম বলে ওঠে চিন্তিত স্বরে, হাকিম চাচা এটার দেখাশোনা করে। মনিটরিং রুমে যেয়ে দেখি তিনি জ্ঞান হারিয়ে পড়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি। ওদের কথার মাঝে তখন আতঙ্কিত হয়ে আরফি বলে উঠল, তাজ, আঙ্কেল আসছে। আরফির কথায় হঠাৎ চমকালো তাজ। তিফাত চৌধুরী এখানে আসা মানে ওর সাথে তুমুল যুদ্ধ বেঁধে যাওয়া। কিন্তু এটা হসপিটাল, তাই এখানে কোনো রকম সিন ক্রিয়েট করা যাবে না। একথা ভেবেই তাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে গেল। তিফাত চৌধুরী যাই বলুক না, ও নিজেকে শান্ত রাখবে। তাজের ভাবনার মাঝে তিফাত চৌধুরী ওদের কাছে এগিয়ে আসলো। শেষ রাতের দিকে এমার্জেন্সি রোগী ছিল, যার জন্য ঘুম ফেলে তাকে ছুটে আসতে হয়েছিল হসপিটালে। রোগী ট্রিটমেন্টের কাজ শেষ করে বের হতেই দূর থেকে চোখে পড়ল তাজ হসপিটালে প্রবেশ করছে। ছেলেকে হন্তদন্ত হয়ে সকাল সকাল হসপিটালে আসতে দেখে মনে তার খটকা লাগে। কিছু তো একটা হয়েছে, কারণ তার গুণধর ছেলের ছায়াও হসপিটালের পাশে পড়ে না। হসপিটালে দুদিন ডিউটি ছাড়া, সেখানে আজ তাজের ডিউটি নেই, অথচ তার উপর এত সকাল সকাল হসপিটালে দেখে। তাই তিনি তাজকে অনুসরণ করে 3তলা একদম পিছন সাইডে এসে দাঁড়িয়ে সবকিছু শুনেন। সবকিছু শুনেই মাথায় আগুন ধরে গেল যেন। তিফাত চৌধুরী চোয়াল শক্ত করে তাজের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, তুমি গুন্ডামি করার জন্য হসপিটালটাকেও বাদ রাখোনি? কি ভাবো কি তুমি নিজেকে? এটা আমার হসপিটাল। তোমার জন্য যদি আমার হসপিটালে আতঙ্ক সৃষ্টি হয়, আমি ভুলে যাব তুমি আমার ছেলে হও। তিফাত চৌধুরীর কথায় তাজ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, কিন্তু কিছু বলল না। এখন ওর কিছু বলা মানে পুরো হসপিটাল সজাগ হয়ে যাওয়া। যত যাই হোক, এই হসপিটালের ডক্টর ও, এখানে হাজারো রুগীর বসবাস। এর ভিতরে কারো চোখে এসব পড়লেই পুরো হসপিটাল আতঙ্কে ছড়িয়ে পড়বে। এতে বিশৃঙ্খলা একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, যেটা সে আপাতত চায় না। তাজকে কোনো কিছু বলতে না দেখে তিফাত চৌধুরী রাগে হিসি দিয়ে আরপিদের দিকে তাকিয়ে বলে উঠল, তোমরা কোন সাহসে গুন্ডামি করতে আমার হসপিটালে প্রবেশ করছো? দিন দিন রাগের মাথা ছাড়িয়ে যাচ্ছ তোমরা। তোমাদের জন্য যদি আমার হসপিটালের রেপুটেশন খারাপ হয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাগুলো বলে তাজের দিকে আগুন চোখে তাকিয়ে তিফাত চৌধুরী হন হন করে সেখান থেকে চলে গেল। তিফাত চৌধুরী যেতে আরফি, মাহিম, পাপড় আর সাব্বির যেন দম নিল। এই একমাত্র লোক যে ওদের দেখলেই ধমক আর থেটের মাথায় রাখে। তাই সবার দিকে এক পলক দেখে গার্ডদের সবকিছু গুম করার হুকুম ছুড়ে সেখান থেকে স্থান ত্যাগ করলো। অপরদিকে সকালবেলা
ফরিস্তা ঘুম জানো কণ্ঠে বলে উঠল, আম্মু আজ তো ভার্সিটি নেই, আর একটু ঘুমাই না। তখনই ফারজানা বেগম ধমক দিয়ে বলে উঠল, আগে খাওয়া দাওয়া কর, তারপর যত কিছু ঘুমা। ফারিস্তা তখন ঘুম জানো কণ্ঠে আবার বলে উঠল, পরে নাস্তা করবো, প্লিজ ডেকো না, একটু ঘুমাতে দাও। এই কথাটা বলেই পাশ ফিরে শুয়ে পড়ল ফরিস্তা। তা দেখে ফারজানা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইল। প্রতি শুক্রবার এই মেয়েকে ঘুম থেকে ওঠানো তার কাছে যুদ্ধ সমান মনে হয়, কিন্তু স্বাস্থ্য সচেতন ব্যক্তি হওয়ায় ফারজানা বেগম টাইম এদিকে ওদিকে হওয়াটা একদম পছন্দ করেন না। তাই যাই হয়ে যাক না কেন, সময় মতো 3 বেলা খাবার খাওয়া লাগবেই, এই রুটিন ওনার বরাদ্দ। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। তা দেখে ফারজানা বেগম ফরিস্তাকে উঠানোর জন্য ফরিস্তার কাছে হাত ধরতে গিয়ে মেয়ের হাত দেখে চমকে উঠল। ফরিস্তার হাতের কবজির কাছে লালচে বর্ণের 3টা দাগ। তা দেখে ফারজানা বেগম বিচলিত হয়ে ফরিস্তাকে ডাকতে যাবে, তখনই খেয়াল হলো আরেকটা হাতেও সেম দাগ। ফারজানা বেগম 2 হাতের দাগ অবলোকন করে কিছু একটা আন্দাজ করতে গভীর কণ্ঠে বলে উঠল, এই ফারু, তোর হাতে কি হয়েছে? মায়ের ডাকে ঘুমটা হালকা হয়ে যাওয়ায় ফরিস্তা যখন আবারও ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ফারজানা বেগমের মুখে হাতের কথা শুনে কলিজার ভিতরে ছ্যাদ করে উঠল ফরিস্তার। এতক্ষণ ঘুমে চোখটা না খুলতে পারায় সেই চোখ জোড়া হঠাৎই খুলে গেল। মুহূর্তের মাঝে ঘুমটা উদা হয়ে গেল ফরিস্তার। ফরিস্তা তড়িঘড়ি করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখতে পেল ফুল হাতের জামার হাতাটা ঘুমের ঘোরে হাতের কবজি পর্যন্ত উঠে গেছে, যেটা দেখার সাথে সাথে ফরিস্তার বুকের ভেতরেও ধক করে উঠল। কিছুটা সময় নিয়ে ফরিস্তা ফারজানা বেগমের হাতের মুঠো শক্ত করে সরিয়ে দিয়ে তারপর হাতে টেনে দাগটা ঢাকতে চাইল। বারবার ঢোক গিলে বোকা হেসে বলে উঠল ফরিস্তা, আম্মু কিছু না, একটু লেগে গিয়েছিল, আর কিছু না। ফারজানা বেগম গম্ভীর হয়ে ফরিস্তাকে অবলোকন করতে করতে বলে উঠল, ফারু, আমি কিন্তু মিথ্যা কথা বলা একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। মায়ের মুখে তুমি সম্বোধন শুনে ঢোক গিলল ফরিস্তা। ফারজানা বেগম ওকে 2টা সময় তুমি সম্বোধন করে। এক, যখন ও অসুস্থ থাকে তখন আদর করে তুমি সম্বোধন করে, আর 2, যখন খুব রেগে যায় তখন ডাকে। এখন এই মুহূর্তে 1 নাম্বারটা হওয়ার কোনো চান্স নেই। তার মানে এই মুহূর্তে ওর মা খুব রেগে আছে। ভাবতেই শুকনো ঢোক গিলল ফরিস্তা। ফরিস্তার ভাবনার মাঝে ফারজানা বেগম ফরিস্তার হাত সামনে এনে হাতা কবজি থেকে উঠিয়ে বলে উঠল, 2 হাতেই সেম দাগ, স্পষ্ট বলে দিচ্ছে এটা কিসের দাগ। আমি তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি এই দাগের কারণ কি। ফারজানা বেগম সব কিছু ধরে ফেলাতে ফরিস্তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন কি জবাব দেবে ও? সত্যি কথা তো ভুলেও বলা যাবে না, তাহলে কেলেঙ্কারি বেজে যাবে। ভাবতেই ফরিস্তা কি জবাবদিহি করবে, ভাবতেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসলো। ফরিস্তা তৎক্ষণাৎ ইতস্তত করে বলে উঠল, আসলে আম্মু, জানোই তো কলেজ ভার্সিটিতে প্রথম প্রথম সিনিয়ররা জুনিয়রদের র্যাগ দেয়। তো কাল ফার্স্ট ডে ছিল না, তাই কিছু সিনিয়র আপুরা র্যাগ দেয়। জানোই তো হুডাট আমার মাথাটা গরম হয়ে যায়, তাই সিনিয়র আপুদের সাথে ভুলবশত বেয়াদব করে ফেলি। আর তার শাস্তি হিসেবে তারা 1 ঘন্টা চেয়ারের সাথে বেঁধে রেখেছিল আমায়। ফরিস্তার কথায় ফারজানা বেগম ফরিস্তাকে অবলোকন করতে করতে বলে উঠল, তোমায় কি বলেছিলাম তোমার মনে আছে তো? ঢাকা আসার আগে তোমাকে কি বলে এনেছিলাম, সেটা কি ভুলে গিয়েছো তুমি? বলেছিলে এখানে এসে কোনো জ্ঞানজামে জড়াবে না। তাহলে কোনো সিনিয়রদের সাথে বেয়াদবি করছো কেন? যেহেতু সিনিয়ররা র্যাগ দিয়েছে, এটার সাপোর্টও আমি দেই না, তাই দুজনে এই ভুল ছিল, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। বাট নেক্সট টাইম যদি কোনো ঝামেলায় জড়াও, তাহলে কিন্তু আমি আবার সিলেটে ব্যাক করব। ভুলে যেও না তোমার স্বপ্ন পূরণের জন্য আমি আবার ঢাকা পা দিয়েছি। আমি তোমাকে সব ধরনের ফ্রিডম দিয়েছি, শুধু তার বিনিময়ে বলেছি তোমার এই হুটহাট মাথা গরম করে ঝামেলা জড়ানোর স্বভাব ছাড়তে হবে। আমার এই কথা না শুনলে আমি বাধ্য হব তোমার ফ্রিডম কেড়ে নিতে। ফারজানা বেগমের কথায় ফরিস্তা ঢোক গিলে মাথা নিচু করে ছোট্ট করে বলে উঠল, আম্মু, আর কোনো ঝামেলায় জড়াবো না, প্রমিস। ফারজানা বেগমও গম্ভীর গলায় বলে উঠল, কথাটা মনে থাকে যেন। এবার ফ্রেশ হয়ে এসো, খেতে বসো। এই বলে ফারজানা বেগম রুম থেকে চলে গেল। এদিকে ফারজানা বেগম যেতে বড় করে নিঃশ্বাস নিতে ফরিস্তা বিড়বিড় করে বলে উঠল, আম্মু, যদি জানতে না তোমার মেয়ে কি ঝামেলায় জড়িয়েছে, তাহলে নির্ঘাত মিনি স্ট্রোক করে ফেলতে এতক্ষণে। ফরিস্তার বিবরানি মাঝে ফারজানা বেগম ফের ডেকে ওঠেন ফরিস্তাকে। ফলে ফরিস্তা তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে খেতে চলে গেল। দুজনের খাওয়ার মাঝে ফারজানা বেগম আর একটাও কথা বললেন না। খাওয়া শেষ হলে চুপচাপ এঁটো থালা বাসন নিয়ে বেসিনে চলে গেল।
তা দেখে ফরিস্তার ঠোঁট উল্টালো। এবার মায়ের রাগ কিভাবে ভাঙাবে ভাবতেই ফরিস্তা ফারজানা বেগমের পিছু পিছু যেয়ে পিছন থেকে ফারজানা বেগমকে জড়িয়ে ধরে বলে উঠল আদুরি স্বরে, ও আম্মু, এবারের জন্য ক্ষমা করে দাও না। বলেছি তো আর কখনো এমন ঝামেলায় জড়াবো না। আর রাগ করে থেকো না প্লিজ। তুমি রাগ করে থাকলে আমার কান্না কান্না পায়। এবার কিন্তু সত্যি সত্যিই কান্না করে দেব আমার সাথে কথা না বললে। মেয়ের এমন বাচ্চামো কথাতে ফারজানা বেগম মৃদু হেসে থালা বাসনটা ধুতে ধুতে বলে উঠল, ক্ষমা তো তখনই করেছি, বলেছি তো, শুনিসনি? পয়সা তখন দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল, তা তো মন থেকে আর করনি। মন থেকে করলে এমন রাগ করে থাকতেন না নিশ্চয়ই। এদিকে ফরিস্তার কাজে ফারজানা বেগম ফের মৃদু হেসে ফরিস্তার দিকে ঘুরে বলে উঠল, তা আমার আহ্লাদি কন্যা মা, রাগ করে নেই এখন, কিন্তু পরের বার এমন কিছু করলে আমি যদি শুনি সত্যি সত্যি রাগ করব। ফারজানা বেগমের কথায় ফরিস্তা মৃদু হেসে আম্মাকে জড়িয়ে ধরে বলে উঠল, এরকম কিছুই হবে না আম্মা। ফরিস্তার কথা বলার মাঝে কলিং বেল বেজে উঠল। তা দেখে ফারজানা বেগম বলে উঠল, হয়েছে নে, এবার যে দেখ তো কে এসেছে। বাড়িওয়ালা আপা এসেছে মনে হয়। কাল তার সাথে দেখা হয়েছিল, খুবই রসিক মানুষ। বলেছিল আজ আসবে দেখা করতে। তোমাকে কাল দেখতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আর বাসায় আসেনি। ফারজানা বেগমের কথায় ফরিস্তা সম্মতি দিয়ে মেন ডোর খুলে দিতে চোখের সামনে ফুটে উঠল হাস্যোজ্জ্বল একটা মুখশ্রী। ফরিস্তা দেখলো উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটিকে দেখে বুঝতে পারলো এই হয়তো বাড়িওয়ালা। তাই ফরিস্তা মুখে হাসি টেনে বলে উঠল, আন্টি কেমন আছেন? আমেনা বেগমও মুচকি হাসি দিয়ে বলে উঠল, ভালো আছি। আমেনা বেগম এবার বলে উঠল, তুমি কি ফারজানা আপার মেয়ে ফরিস্তা? প্রতি উত্তরে ফরিস্তা বলে উঠল হালকা হেসে, হ্যাঁ। আমেনা বেগম মুচকি হেসে বলে উঠল, মাশাআল্লাহ, খুব কিউট তুমি। তোমার আম্মু কোথায়, বাসায় আছে? আমেনা বেগমের এরকম সুমধুর কথা শুনে ফরিস্তা বুঝলো যে আসলে উনি খুবই রসিক। এবার ফরিস্তা হাসি মুখেই মুচকি হেসে বলে উঠল, আম্মু বাসায় আছে, আপনি বাহিরে কেন? ভিতরে আসুন আন্টি। আমেনা বেগমও মুচকি হেসে প্রতি উত্তর করলো, তোমাদের সাথে আজ আড্ডা দেবো বলেই এসেছি। আমার মেয়েটা আসছে তাই দাঁড়িয়ে আছি, ওই তো এসে পড়েছে। আমেনা বেগমের কথা শুনে ফরিস্তা সামনে তাকাতেই দেখতে পেল লিফট দিয়ে নেমে এলো একটা মেয়ে। ওদের সামনে এগিয়ে এসেছে। উজ্জ্বল ফর্সা মেয়েটা ওদের সামনে এসে ফরিস্তার দিকে হাত উঠিয়ে ইশারা করে বলল, হ্যালো। ফরিস্তা হালকা হেসে হ্যালো বলতে পিছন থেকে ফারজানা বেগম বলে উঠল, একে ফরিস্তা, ওনাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? কথাটা বলে ফারজানা বেগম আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না আপা, আমার মেয়েটা যে কি করে না, ভেতরে এসে বসুন। ফারজানা বেগমকে বিচলিত হতে দেখে আমিনা বেগম বলে উঠল, আপনার মেয়ে দোষ নেই, আমি তো ভিতরে যাইনি। আসলে আদরিবা আসতে একটু দেরি করছিল তো, তাই ওর জন্য দাঁড়িয়েছিলাম বাইরে। আমিনা বেগমের কথায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফারজানা বেগম আদ্রিবার দিকে তাকিয়ে বলে উঠল, ও আচ্ছা, কেমন আছো আদ্রিবা? মুচকি হেসে বলে উঠল ফারজানা বেগম। আদ্রিবা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ফারজানা বেগমও মুচকি হেসে বলে উঠলেন প্রতি উত্তরে, এসো তোমরা সবাই ভেতরে এসো। এই বলে সবাইকে ভিতরে নিয়ে ড্রয়িং রুমে যেয়ে বসালো। তারপর টুকটাক গল্প জুড়ে দিল সবাই। গল্পের এক পর্যায়ে জানতে পারলো আদ্রিবা আর ফরিস্তা একই ক্লাসে একই ভার্সিটিতে পড়ে, এমনকি একই ডিপার্টমেন্টে দুজন। এই খবরটা জানার পর দুজনের মাঝে বন্ডিংটা যেন মুহূর্তের মাঝে পাল্টে গেল। বড়দের মাঝে ওরা না থেকে ফরিস্তা আদ্রিবাকে নিয়ে ওর রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে রাজ্যের গল্প শুরু করে দিল দুজনে। সকালে ঝামেলা মিটমাট করে বিকেলের দিকে বাসায় ফিরল তাজ। বাসায় এসে ফ্রেশ হয়ে তাজ নিচে নামতেই রেহেলা বেগম আর রুবিনাকে ছাড়া আর কাউকে চোখে পড়ল না। তাই তাজ রেহেলা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মেজো মা, খাবারটা দাও তো, খুব খিদে পেয়েছে। তাজের কথায় রেহেলা বেগম ম্লান হেসে রুবিনাকে সব খাবার গরম করে আনতে বলল। এতক্ষণ তাজের অপেক্ষায় বসেছিল রেহেলা বেগম। চৌধুরী বাড়ির প্রথম সন্তান তাজ, তাই ওর প্রতি সবার ভালোবাসার টানটা একটু বেশি। যতই অন্যায় করুক তবুও সবার প্রথম ভালোবাসাটা তো এই ছেলেটাকে ঘিরেই। এই ছেলেটা যে সকাল সকাল না খেয়ে বেরিয়ে গিয়েছে, জানে সারাদিন আর কিছুই খাবে না। এই ছেলে যতই পরিবর্তন হয়ে যাক না কেন, সবাই জানে মা আর চাচির হাতে রান্না ছাড়া ঠিক মতো খেতে পারে না এই ছেলে। তাই তো প্রায় সময়ই বাইরে থাকলেও না খেয়ে কাটিয়ে দেয় এই ছেলে। তাহমিনা বেগম অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য তাহমিনা বেগমকে রেস্ট নিতে বলে দুপুরের থেকে রেহেলা বেগমের তাজের অপেক্ষায় ছিল।
দুপুর গড়িয়ে বিকেল হতে গেল। তাজের দেখা এই মিলল। রেহলা বেগমের ভাবনার মাঝে রুবিনা খাবার গরম করে আনতেই রেহলা বেগম তাজকে খাবার বেড়ে দিল। সকাল থেকে না খেয়ে থাকায় অতিরিক্ত খিদের জন্য খাবার দেওয়ার সাথে সাথে তাজ খাবার খাওয়া শুরু করলো। কয়েক লোমা খাওয়ার পর কিছু একটা মনে পড়তেই তার চোখ তুলে রেহলা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, মেজমা, আম্মু কোথায়? তাজের প্রশ্নে রেহলা বেগম ছোট্ট করে উত্তর দিল, ভাবি শরীরটা একটু খারাপ, তাই রেস্ট করছে। তাজ রেহেলা বেগমকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে উঠল, মেজমা, কিছু কি হয়েছে? তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? প্রতি উত্তরে রেহেলা বেগম বলে উঠল, না না, আমার কি হবে? তুই কথা না বলে চুপচাপ খাওয়া শেষ কর। সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি। রেহেলা বেগমের কথায় তাজ শান্ত স্বরেই বলে উঠল, বাবা কি রাগারাগি করেছে? রেহেলা বেগমের পুরো কথা অগ্রাহ্য করে শান্ত গলায় প্রশ্ন ছুড়ল তাজ। তাজের প্রশ্ন রেহেলা বেগম না বলতে যাবে তখনই তার আগেই রুবিনা ক্ষিপ্ত স্বরে বলে উঠল, একদম মিথ্যা কথা বলবেন না আম্মা। খালুজান শুধু রাগারাগি করেননি, এক প্রকার তাণ্ডব করেছে বাসায়, যার জন্য বড় আম্মার প্রেসার হাই হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আপনারা বাবা ছেলে রোজ রোজ এক একটা তাণ্ডব ঘটান আর পুরো ঝড়ঝাপটা গিয়ে পড়ে বড় আম্মার ওপরে। এই মানুষটা একা একটা শরীরে আর কত ঝড়ঝাপটা সহ্য করবে? বলতে বলতে রুবিনার চোখে পানি চলে আসলো। এই বাসায় কাজ নেওয়ার পর থেকে রেহেলা বেগম ওকে কাজের মেয়ে না, বরং নিজের মেয়ের মতোই স্নেহ করেছে। সেই মায়ের এমন কষ্ট আর সহ্য করতে না পেরে যেই তাজকে বাঘের মতো ভয় পায়, আর সেই তাজের মুখের উপরেই কথাগুলো বলে উঠল। এদিকে রুবিনাকে এত কথা বলতে দেখে রেহেলা বেগম ইশারায় অনেকবার চুপ থাকতে বলেছে, কিন্তু কে শুনে কার কথা? এদিকে রুবিনার কথায় তাজ কিছুক্ষণ থম মেরে হঠাৎ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। তাজকে উঠে দাঁড়াতে দেখে রেহলা বেগম বিচলিত হয়ে বলে উঠল, এ কি তাজ, উঠছো কেন? সারাদিন তো কিছুই খাসনি, পুরো খাবারটা আগে শেষ কর, আর তা না হলে শরীর খারাপ করবে। প্রত্যুত্তরে তাজ বলে উঠল, খিদে নেই। কথাটা বলেই তাজ কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। তাজ যেতে রেহলা বেগম রুবিলার দিকে তাকিয়ে চোখ গরম করে বলে উঠল, কতবার তোকে কথাগুলো বলতে বারণ করেছি, তারপরও কেন বলেছিস? সেটা এমনি সারাদিনে না খাওয়া, এখন একটু খাবে, তাও খেয়ে। আর কথাটা বলতে না দিয়ে রুবিনা অসহায় স্বরে বলে উঠল, যেই ছেলের জন্য তোমরা কষ্ট ছাড়া আর কিছুই পাও না, তারপরও সেই ছেলের জন্য এত এত কেন ভাবো তোমরা? কই, তাজ ভাইজান তো আপনাদের কথা ভাবে না। যদি ভাবতো তাহলে বড় আমাকে এভাবে প্রতিনিয়ত এমন ধুকে ধুকে কষ্ট পেতে হতো না। এবার রেহেলা বেগম শান্ত স্বরে বলে উঠল, রুবি, ছোট মানুষ হয়ে এত বোঝা লাগবে না তোর। আর কখনো যদি দেখেছি বড়দের সাথে এভাবে কথা বলতে, তাহলে কিন্তু মার খাবি আমার হাতে। আসবো? তিফাত চৌধুরী রুমের কাছে যেয়ে ভেজানো দরজায় নক করে বলল তাজ। দরজার ওপাশ থেকে তিফাত চৌধুরী শক্ত গলায় বলে উঠল, আমার রুমে তোমার ছায়াও যেমন দেখতে না পাই। তিফাত চৌধুরী কথায় তাজ কানে না দিয়ে রুমে ঢুকে বলল, তোমার রুমে কে এসেছে? আমি তো আমার মায়ের রুমে এসেছি। তিফাত চৌধুরী এবার শক্ত গলায় বলে উঠল, কথা যখন শুনবেই না, তাহলে অনুমতি নিতে কে বলেছে? তাজ তিফাত চৌধুরী কথায় কানে না দিয়ে ঘুমন্ত তাহমিনা বেগমের কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ নীরবে মায়ের দিকে তাকিয়ে থেকে কিছু একটা খোঁজার জন্য পুরো রুমে একবার চোখ বুলালে কাঙ্ক্ষিত জিনিসটা টেবিলের ওপরে পেয়ে গেল। সেখান থেকে প্রেসার মাপার মেশিনটা এনে তাজ তাহমিনা বেগমের প্রেসার মাপতে দেখতে পেল প্রেসার এখন ঠিক আছে। প্রেসার স্বাভাবিক মাত্রায় ফিরে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তাজ। তিফাত চৌধুরীর দিকে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল, তোমাকে বারবার বলেছি আমার উপরে রাগ মায়ের উপর ফলাবে না, যা বোঝাপড়া করার আমার সাথে করবে। তারপরও বারবার কেন মায়ের উপর রাগ খাটাও? তাজের কথা শুনে তিফাত চৌধুরী রাগী স্বরে বলে উঠল, তোমার কথায় আমায় চলতে হবে? মায়ের জন্য যদি এতই চিন্তা, তাহলে এটা বোঝো না তোমার মা আমার টেনশনের না, বরং তোমার টেনশনে দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। অন্যের দোষটা না খুঁজে আগে নিজের দোষ খোঁজো, তারপর আমার সাথে তর্কে জড়াতে এসো। তিফাত চৌধুরীর কথায় তাজ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রুম ছেড়ে বেরিয়ে গেল। আপাতত তিফাত চৌধুরীর সাথে তর্কে জড়ানোর মুড নেই তার, তাই কোনো কথা না বলে হন হন করেই রুম থেকে ছেড়ে বেরিয়ে গেল নিজের রুমে। সেখানে গিয়ে সৌরভ চৌধুরীকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে তাজ তার পাশে গিয়ে বলে উঠল, কি হয়েছে চাচ্চু? তাজের প্রশ্নে সৌরভ চৌধুরী চিন্তিত মুখ লুকিয়ে বলে উঠল, হসপিটালে কি হয়েছিল যার জন্য বড় ভাই আজ এতটা কেঁপে গিয়েছে? তাজ তখন সন্ধিয়ান স্বরে বলে উঠল, আগে বলো তোমার কি হয়েছে? সৌরভ চৌধুরী তখন চিন্তিত স্বরেই বলে উঠল,
তেমন কিছু না, তুই বল আগে হসপিটালে কি হয়েছে। সৌরভ চৌধুরী যে কিছু একটা লুকাচ্ছে বুঝতে পারলো তাজ, কিন্তু কিছু বলল না। এরপর আস্তে ধীরে খুলে বলল কিভাবে কি হয়েছে সব। সব শুনে সৌরভ চৌধুরী কপালে আরও চিন্তার ভাঁজ পড়ল। তা দেখে তাজ বলে উঠল, চাচু কি হয়েছে বলবে তো, তোমাকে এমন কেন লাগছে, কেউ কি কিছু বলেছে তোমায়। তাদের কথায় প্রতি উত্তরে সৌরভ চৌধুরী বেশ চিন্তিত স্বরেই বলে উঠল, কেউ একজন কয়েক মাস যাবৎ বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে, এমপির পদ থেকে সরে যেতে বলছে। কারো হুমকি আমি পরোয়া করি না, কিন্তু খবর পেয়েছি তারা এবার আমাকে রেখে তোকে টার্গেট করেছে। তোর পার যতদিন আছে, তুই যতদিন আমার পাশে আছিস ততদিন আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই এই জন্য তোকে টার্গেট করে তোকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে যাচ্ছে। সৌরভ চৌধুরী কথায় তাজ মুচকি হেসে বলে উঠল, তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ চাচু, সিরিয়াসলি। তখন সৌরভ চৌধুরীও চিন্তিত স্বরেই বলে উঠল, দেখ বিষয়টা খুব সিরিয়াস। কেউ যদি আমাদের সামনে থেকে আঘাত করতে আসে তাহলে তাকে উপরে ফেলা আমাদের বাঁ হাতের কাজ, কিন্তু কেউ যদি পিছন থেকে আঘাত করে তাহলে সেই আঘাতের মোকাবিলা করা এতটাও সহজ না। আমরা জানতেই পারবো না আমাদের আশেপাশে থাকা ভালো মানুষ রূপে কে কখন পিছন থেকে আঘাত করে বসবে। যেই অজ্ঞাত ব্যক্তি এসব করতে যাচ্ছে সে কে বা কে হতে পারে, তার সাথে আমাদের কিসের শত্রুতা, এর কিছুই আমাদের জানা নেই। কিন্তু এমনকি সেই লোকের লোকজন দিয়ে সবসময় তোকে নজরে রাখছে। আমি মাসখানেক ধরে ওই লোকের খোঁজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছি না। আর তোরা যেই ছেলেটাকে ধরেছিস, আমার ধারণা ওই ছেলে ওই লোকের কেউ হতে পারে একজন। ওর মুখ থেকে সত্যিটা বেরিয়ে আসবে, এই জন্যই ওকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কেউ সব প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছে, বুঝতে পারছিস। আর তা না হলে তোর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও 1 ঘন্টার ভিতরে এতগুলো গার্ড সহ ওই ছেলেটাকে কিভাবে খুন করতে পারলো বল। সৌরভ চৌধুরীর কথায় তাজের কপালে ভাঁজ পড়ল এবার। বিষয়টা আসলেই সিরিয়াস। তাই তাজ সৌরভ চৌধুরীকে অভয় দিয়ে বলে উঠল, টেনশন নিও না চাচ্চু, আমি খোঁজ নিচ্ছি কার বুকের পাটা এত বড় যে তাজ চৌধুরীর সাথে খেলতে নেমেছে। তাজের কথা শুনে সৌরভ চৌধুরী তাজের কাঁধে হাত রেখে বলে উঠল, নিজের সিকিউরিটি বাড়িয়ে দিস তাজ। যারা মাঠে নেমেছে তারা সাধারণ কোনো মানুষ নিশ্চয়ই হবে না, সব জেনে বুঝেই ওরা মাঠে নেমেছে। সৌরভ চৌধুরীর কথায় তাজ বিরক্ত হয়ে বলে উঠল, চাচু তুমি কি ভয় পাচ্ছ, সিরিয়াসলি রিল্যাক্স, আমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি সব কিছু সিকিউরিটি বাড়িয়ে দিও। ওরা অ্যাটাক করলে শুধু আমার উপরই করবে না, বরং তোমার উপরেও করবে। যেহেতু তোমার ক্ষমতা কেড়ে নিতে যাচ্ছে, তাই তুমি সাবধানে থেকো, বাকিটা আমি দেখে নিচ্ছি। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে ফরিস্তা রাজপ্রিয়ার সাথে আদ্রিবার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যেন ওদের পরিচিত 1 সপ্তাহ না বছর আগে। এর ভিতরে একদিন রাজপ্রিয়া ফরিস্তার বাসায় এসেছিল। সেদিন 3জন মিলে জমিয়ে আড্ডা দিয়েছিল। ভার্সিটির শেষে বাসায় এসে ফরিস্তার এখন আর বোরিং সময় কাটাতে হয় না। আদ্রিবার সাথে সময় কেটে যায় কিভাবে। মেয়েটা বড্ড মিশুক, যে কারোর সাথে অল্পতেই মিশে যেতে পারে। আজ আদ্রিবার বার্থডে, বাড়িওয়ালা মেয়ে বলে কথা, বিশাল অনুষ্ঠানের ব্যাপার। ইতিমধ্যে পুরো বিল্ডিং এ জাঁকজমকপূর্ণ সাজানো হয়ে গিয়েছে। ফরিস্তা সবকিছু পর্যবেক্ষণ করে করে আদ্রিবার জন্য গিফট কিনতে রাজপ্রিয়া সহ শপিং মলে চলে গেল। দুজনে শপিং মলে ঢুকে গিফট চয়েস করছিল, আর তাদের পাশেই এসে দাঁড়ালো 2জন যুবক, যাদের দেখে দোকানদার ফরিস্তাদের রেখে বিচলিত হয়ে ওই যুবক দুটির কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, স্যার আপনারা আমার দোকানে কি কি লাগবে বলুন স্যার, এখনই সব আনতাছি। এই বলেই দোকানদার সব কর্মচারীকে হাঁক ছেড়ে ডাকতে লাগলো। হঠাৎ দোকানদাররা উঠে এসে ওদের রেখে অন্য কাস্টমারদের জন্য এত বিচলিত হতে দেখে ফরিস্তা তেতে উঠে বলে উঠল, এই এই মিয়া, কি সমস্যা আপনার? দোকানে আমরা আগে এসেছি, আপনি আমাদের ফেলে রেখে অন্য কাস্টমারের জন্য মরিয়া হয়ে উঠেছেন। কোন ভিআইপি ম্যান এসেছে আপনার দোকানে যার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন? হঠাৎ পরিচিত একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে তাজ আর আরফি পাশ ঘুরতেই ফরিস্তাকে কোমরে হাত দিয়ে দোকানদারের সাথে দাঁত কনমট করে তাকিয়ে থাকতে দেখে আরফি বিড়বিড় করে বলে উঠল, এই মেয়ে কখনোই শান্তভাবে কথা বলার মেয়েই না, সব সময় কথার আগে খ্যাঁক করে উঠতেই হবে। 1 সপ্তাহ পর ফরিস্তার রণচণ্ডী রূপ দেখে থমকালো তাজ। সেদিন লেক পার্কে বসে ধমকানোর পর আর দেখেনি এই মেয়েটাকে। আজ 1 সপ্তাহ পর আবার মেয়েটাকে দেখে তাজ কেমন থমকে গেল। এই যে মেয়েটা কোমরে হাত দিয়ে রাগে লাল হয়ে নাকের পাটা ফুলিয়ে দোকানদারের দিকে তাকিয়ে আছে,
বিষয়টা কেন যেন খুব ভালো লাগলো তাজের কাছে। এই মেয়ের দম আছে বলতে হবে, যে আসলেই কাউকে পরোয়া করে না। মেয়ের জাত হয় শিমুল তুলোর চেয়েও নরম, কিন্তু এই মেয়ে তার ঠিক উল্টো। দেখতে শিমুল তুলার মতো হলেও ভিতরে ঠিক ততটা শক্ত। কথাগুলো ভেবে তাজ মনে মনে শুধালো, ভেরি স্ট্রিক্ট গার্ল। এদিকে ফরিস্তা কোমরে হাত দিয়ে দোকানদারের সাথে তুমুলভাবে ঝগড়া করছে। হঠাৎ তাজ আর আরপি পাশ ঘুরতেই ওদের দিকে চোখ যেতেই বিষম খেয়ে গেল ফরিস্তা। আর রাসপিয়াও তাজদের দেখে চোখ কপালে উঠে গেল। ফরিস্তা আর রাসপিয়া দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তখনই ফরিস্তার খেয়ালে আসলো ফারজানা বেগমের বলা কথা, এখন এখানে থাকলে কোনো না কোনোভাবে ঝগড়া লেগে যেতে পারে ফরিস্তার সাথে। তাই ফরিস্তা কোনো দিক না তাকিয়েই রাসপিয়ার হাত ধরে এই দোকান থেকে বের হতে উদ্যোগ হতেই তাজ দোকানদারের উদ্দেশ্যে বলে উঠল, ওদের সার্ভিস আগে দিন। তাজের কথায় দোকানদার ভয়ে ভয়ে বলে উঠল, কিন্তু স্যার। তখনই তাজ গম্ভীর গলায় বলে উঠল, আমি দিতে বলেছি। দোকানদারকে থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল তাজ। তাজের কথার পৃষ্ঠে দোকানদারের আর কিছুই বলার সাহস হলো না। ফলে দোকানদারটি ফরিস্তাকে বলে উঠল, আপনারা চয়েস করুন। দোকানদারের কথায় ফরিস্তা ইচ্ছে করলো বেটার মাথাটা ফাটিয়ে দিতে। একটু আগে ওদের পাত্তা না দিয়ে কি সুন্দর চলে গিয়েছিল নতুন কাস্টমারের কাছে। প্রথমে অপমান করে এখন আসছে আবার ওদের ডাকতে। ভাবতেই ফরিস্তার রাগ লাগলো, কিন্তু আপাতত বাঘ ভাল্লুকের সামনে দাঁড়িয়ে আছে, তাই উল্টাপাল্টা কিছু বললে ওদের গিলে নিতে পারে। তাই ফরিস্তা নিজের রাগ লুকিয়ে হালকা হাসার চেষ্টা করে বলে উঠল ফরিস্তা, না না, কিছু লাগবে না, আমরা অন্য দোকান থেকে কিনে নেব। এই বলে ফরিস্তা রাসপিয়াকে নিয়ে উল্টো করে এক কদম ফেলতে না ফেলতেই পিছন থেকে বাজঘাই গলায় তাজ বলে উঠল, এই মেয়ে, তোমাকে আমি যেতে বলেছি। হঠাৎ তাজে এমন ধমকে চলতে থাকা পা জোড়া সহসাই থেমে গেল। ফরিস্তারা শুকনো ঢোক গিলে পিছনে তাকাতে তাজ কিছুটা শান্ত গলায় বলে উঠল, যা নিতে এসেছো তা নিয়ে দেন, যেখানে খুশি সেখানে যাও। তাজের কথায় ফরিস্তা হাসার চেষ্টা করে বলে উঠল, আপনারা নিন, আমরা অন্য। একবার বলার পরও ও ফরিস্তাকে এমন নাকচ করতে দেখে তীর তীর করে রাগের রাগ বাড়তে লাগলো। তাজ দিক বিদিক ভুলে ধমকে উঠে বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা তোমার? এক কথা দুবার বলা কেন লাগবে? কি বলেছি কানে যায়নি? হঠাৎ তাজে এমন ধমকে ফরিস্তা চোখ মুখ খিচে ভাবতে লাগলো কি করবে এখন। নিজের রাগ আটকাতে চেয়ে ব্যর্থ হচ্ছে এবার। ও কেন এই লোকের কথা শুনতে যাবে? এর কি পোষা চামচা নাকি, যে উনি যেটা বলবে সেটা করতে হবে? অন্যের হুকুমে ওঠা বসা করার মেয়ে ফরিস্তা মোটেও না। তাই কিছুটা তেরামো করে তাজের হুকুম অমান্য করে দোকান থেকে বেরিয়ে যেতে নিবে, ঠিক তখনই রাসপিয়া ফরিস্তার হাত খামচে ধরল। ফরিস্তা যে একরোখা তেরা আর জেদি মেয়ে, তাই কি করতে চাচ্ছে বুঝে উঠতে সময় লাগলো না রাসপিয়ার। রাসপিয়া ফরিস্তার হাত খামচে ধরে ফিস ফিস করে বলে উঠল, দোস্ত, ঝামেলা করিস না প্লিজ, ওনারা তো আমাদের ভালোর জন্যই সুযোগ দিয়েছে। এই বলে রাসপিয়া ফরিস্তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে দোকানদারের কাছে নিতে নিতে তাজদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে উঠল, আমরা নিচ্ছি। এই বলে যা প্রয়োজন তার দোকানদারকে দেখাতে বলল। রাসপিয়ার কাছে দাঁত কটমট করে তাকালো ফরিস্তা, যেন রাসপিয়াকে এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ফরিস্তা। ফরিস্তার তাকানো দেখে রাসপিয়া পিস পিস করে বলে উঠল, প্লিজ দোস্ত, খেপিস না, একটু শান্ত থাক। এই বলে দোকানদারকে ঘড়ি দেখাতে বলল রাসপিয়া। দোকানদার সাথে সাথে ঘড়ি বের করতে লাগলো। ঘড়ি দেখালে ঘড়িগুলোর মধ্যে কোনো রকম দুটা ঘড়ি চয়েস করে প্রাইস জানতে চাইলে দোকানদার বলে উঠল, 12,000 টাকা। দোকানদারের প্রাইজ মুখ দিয়ে বলতে দেরি ফরিস্তা খ্যাক করে উঠতে দেরি হলো না। এমনকি দোকানদারের উপরে ক্ষোভ ছিল তাজদের দেখে ওদের পাত্তা না দেওয়ায়। তার উপরে তাজের দেওয়া ধমকের জন্য তাদের উপরে সেই ক্ষোভটা ছিল। সবকিছু মিলিয়ে রাগে ক্ষোভে খ্যাক করে উঠল ফরিস্তা। রাগী স্বরে ফরিস্তা বলে উঠল দোকানদারকে, এই মিয়া, এই বিজনেস করতে নেমেছেন নাকি ডাকাতি করতে নেমেছেন? দুইটা ঘড়ির দাম 12,000 টাকা। হঠাৎ ফরিস্তার এমন খ্যাক করে ওঠায় দোকানদার ভড়কে গেল। সাথে সাথে দোকানদার বলে উঠল, আপনার কথা ভুল হচ্ছে, এটা ব্যান্ডের ঘড়ি। এদিকে তাজ প্যান্টের পকেটে হাত গুজে নিষ্পলকভাবে পর্যবেক্ষণ করছে ফরিস্তাকে। এই যে ওর কথা অমান্য করে তেরামো করে চলে যেতে উদ্যোগ হতে রাসপিয়া টেনে দোকানদারের কাছে নিয়ে যাওয়া, আবার রাসপিয়া টেনে নিয়ে যেতে যেতে কটমট করে মেয়েটার দিকে তাকিয়ে থাকা, দোকানদারের কথায় নাকের পাটা ফুলিয়ে খ্যাক করে ওঠা। এই যে এখন সমান তালে দোকানদারের সাথে ঝগড়া করছে,
যার জন্য একটু পর পর খ্যাক খ্যাক করে উঠছে। সবকিছুই তাজরিয়ানের কাছে এক অন্যরকম ভাবে ঠেকলো। পরিস্তার কাজে তাজরিয়ান বিরক্ত হলো না, বরং কেন যেন সবকিছু পর্যবেক্ষণ করতে বেশ ভালোই লাগছে তার। এই যে মেয়েটা রাগের কারণে ফর্সা নাগের ডগা লাল বর্ণ ধারণ করেছে, অনামিকা আঙুল নাড়িয়ে নাড়িয়ে দোকানদারের সাথে ঝগড়া করছে, এই সব কিছুই তাদের কাছে খুব মজা লাগছে। একটা মেয়ে এতটা নাছোড়বান্দা কি করে হতে পারে? এই বিচ্ছু মেয়ে আসলেই আলাদা সবার চেয়ে। এদিকে পরিস্তা দোকানদারের সাথে ঝগড়াঝাটি করে 12,000 টাকা ঘড়ি 6,000 টাকায় নিয়ে নিল। তা দেখে আরপি চোখ তো কপালে উঠে যাওয়ার জোগাড়। তার মানে দোকানদাররা ওদের এভাবে ঠকায়? একটা জিনিসের 3 গুণ দাম রেখে কথাটা ভাবতেই আরপির দোকানদারের দিকে তাকাতেই চোখে পড়ল ডেস্কের উপরে একটা ফোন, যেটা ফরিস্তার সাথে মেয়েটার হাতে দেখেছিল তখন। এদিকে ফরিস্তারা প্রায় দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই আরপি পিছু ডেকে বলে উঠল, এই মেয়ে। দোকানদারের থেকে বের হওয়ার সময় আবার পিছু ডাক পড়তে এবার বিরক্তির চরম সীমানায় চলে গেল ফরিস্তা। বিরক্ত নিয়ে ফরিস্তা আর রাজপিয়া পিছু ঘুরে বুঝে উঠতে চাইলো কাকে ডাকছে। তখনই আরপি রাজপিয়ার দিকে আঙুল তাক করে বলে উঠল, তোমাকেই বলছি। হঠাৎ আরপি এমন আঙুল তাক করাতে রাজপিয়ার বুকের ভিতর ধক করে উঠল। সহসা মনের ভিতর হানা দিল ভয়। রাজপিয়া এবার মনে মনে বলে উঠল, আমি কি কিছু করেছি? ভাবতেই রাজপিয়া শুকনো ঢোক গেল। আবার কি করেছি আমি? এমনি ঝামেলা থেকে বাঁচার জন্য এখান থেকে পালাতে চাচ্ছে, আর সেই ঝামেলা পালাতে তো দিচ্ছেই না, উল্টো সেই সব ঝামেলাই একটার পর একটা ঘাড়ে চাপছে। আরপি রাজপিয়ার শুকনো মুখ দেখে হালকা করে হাসলো। সেদিনও ফরিস্তার সাথে এই মেয়েটাই ছিল, আর ওর একটা ডাকে এই মেয়ের মুখটা চুপসে গিয়েছে। মেয়ে জাতি তো এমন এই নরম ভীত হওয়া উচিত, তাই না? রাজপিয়ার পাশে ফরিস্তাকে আরপির মনে হলো হয়তো ভুল করে ওদের গ্রহতে চলে এসেছে। ওর এই একটা ডাকে এই মেয়ের মুখ শুকিয়ে গিয়েছে, কিন্তু ফরিস্তার ভিতরে নেই কোনো ভয় ভীতি, উল্টো বিরক্ত নিয়ে ওদের দিকে দাঁত কটমট করে তাকিয়ে আছে। তা দেখে আরপি চোখ পাকিয়ে তাকিয়ে রাজপিয়ার উদ্দেশ্যে বলে উঠল, মেবি তোমার মোবাইলটা এখানে রয়ে গিয়েছে। এদিকে আরফির কথা রাজপিয়া ওর হাতের দিকে তাকালে দেখেই আসলেই ওর ফোনটা নেই। রাজপিয়া আরফির ইশারা অনুসরণ করে সামনে তাকিয়ে দেখতে পায় ডেস্কের ওপর ওর মোবাইলটা রেখে চলে যাচ্ছিল ও। এবার রাজপিয়া তড়িঘড়ি করে ফোনটা নিয়ে আরফির উদ্দেশ্যে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে ছুটে পরিস্তাকে নিয়ে মল থেকে বেরিয়ে যায়। রাজপিয়াদের যাওয়ার দিকে তাকিয়ে আরফি বলে ওঠে, অদ্ভুত তো, এভাবে কেউ ধন্যবাদ দেয়? আরপির কথা উত্তরে দাজ বাঁকা হেসে আরপির কাঁধে হাত চাপড় দিয়ে বলে ওঠে, এই মেয়ে নিতান্তই ভদ্রতাই অন্যত্র ধন্যবাদ পেয়েছিস, আর তোর ভাগ্য ভালো এই মেয়ের জায়গায় ওই মেয়ে থাকলে ধন্যবাদ না পেয়ে একটা ফ্রিতে থাপ্পড় পেতি। তাজের কথা উত্তরে আরপি একটা জোরে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তা ঠিক বলেছিস, যেই ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এরকম মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। প্রতিটা মেয়ের জীবনে প্রথম শাড়ি পরাটা হয়তো মায়ের শাড়ি দিয়েই শুরু হয়। জীবনে একটা সময় নিজে অনেক অনেক শাড়ি হয়, কিন্তু মায়ের শাড়ি পরা যেই আনন্দ, সেটা হয়তো পৃথিবীর কোনো শাড়ির মাঝে পাওয়া যায় না। মায়ের শাড়ির মাঝে লুকিয়ে থাকে যেন মা একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণ হাজার দামি শাড়ি এনে দিতেও পারবে না। এই জন্যই হয়তো মায়ের শাড়ি পরার মতো আনন্দ পৃথিবীতে অন্য কোনো শাড়ি এনে দিতেই পারবে না। ফারজানা বেগম ফরিস্তাকে মন দিয়ে শাড়ি পরাতে ব্যস্ত, আর ফরিস্তা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করতে ব্যস্ত। ওর জীবনে প্রথম শাড়ি পরা মায়ের শাড়ি দিয়ে। ওর বুঝ হওয়ার পর থেকে সেদিন প্রথম ফারজানা বেগম ফরিস্তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, সেই দিন ফরিস্তার খুশি আকাশ ছুঁই ছুঁই ছিল। মায়ের লাল টুকটুকে শাড়ি পরে পুরো বাড়ি খুশিতে চক্কর কেটেছিল সেদিন। সেই খুশিটা ছিল কতটা না আনন্দদায়ক, ভাবতেই ফরিস্তার ঠোঁটের কোণে সুপ্ত হাসির রেখা ফুটে উঠল। আজ রাতে আদ্রিবার বার্থডে পার্টি। আদ্রিবা ফরিস্তা আর রাজপিয়ার কাছে বায়না ধরে শাড়ি পরবে, ওর সাথে যেন ওরাও শাড়ি পরে। শাড়ি পরার কথা শুনে ফরিস্তার নাক মুখ কুঁচকে নাকচ করে দিতেও আদ্রিবার কান্না করে দেওয়ার মতো অবস্থা দেখে থেমে গিয়েছিল। ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ের এরকম বাচ্চামিতে ফরিস্তার খুব হাসি পেল। আদ্রিবা কাঁদো কাঁদো হয়ে বারবার শাড়ি পরার রিকোয়েস্ট করে। আদ্রিবার এরকম রিকোয়েস্টে ফেলতে পারল না ফরিস্তা। যদিও ফরিস্তা শাড়ি পরতে তেমন একটা অভ্যস্ত না, তবু আদ্রিবার খুশির কথা চিন্তা করে শাড়ি পরতে রাজি হলো সে। ফরিস্তার ভাবনার মাঝে ফারজানা বেগম বলে উঠল, এই নে হয়ে গিয়েছে, এবার তুই সেজে নে।
শাড়ি পরানো শেষ করে বলে উঠল ফারজানা বেগম। ফরিস্তাও সম্মতি দিয়ে হালকা মেকআপ করে নিয়ে আয়নায় নিজেকে দেখতে দেখতে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মা, আমায় কেমন লাগছে? ফারজানা বেগম ফরিস্তার থুতনিতে হাত রেখে বলে উঠল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক, আমার রাজকন্যা তো সব সময় খুব সুন্দর। ফারজানা বেগমের কথায় ফরিস্তা খুশিতে গদগদ হয়ে বলে উঠল, এবার চলো আম্মা, আদ্রিবা বারবার ফোন করছে আর রাজপিয়াও প্রায় চলে এসেছে। এই বলে ফারজানা বেগমকে নিয়ে ছাদের দিকে চলল। বিশাল ছাদ জুড়ে রং বেরঙের আলোয় ঝলমল করছে। ফরিস্তা পুরো ছাদে চোখ বুলাতে আচমকা ওর ঠিক ওর পাশেই চোখ পড়ল। চোখটা যেতেই আচমকা স্তব্ধ হয়ে গেল। চোখে ভুল দেখছে ভেবে ফরিস্তা কয়েকবার চোখের পাতা ঝাপড়ে সামনে তাকালো। না, এবারও সে একই দেখছে। আর সেটা ক্লিয়ার হতেই হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল ফরিস্তা। বিস্ময়ে হতবাক হয়ে ফরিস্তা বাম পাশে ওর থেকে কয়েক কদম দূরে তাজ আর আরপির দিকে তাকিয়ে রইল। আদ্রিবার বার্থডের কেকের পার্সেল এসে পড়েছে। ফোনটা পেয়ে আরপি তাজের উদ্দেশ্যে বলে উঠল, দোস্ত, তুই এখানে থাক, আমি পার্সেলটা আনার ব্যবস্থা করছি। এই বলে ছাদের দরজার কাছে এসে ফরিস্তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ফলে অস্পষ্ট সুরে আরাব বলে উঠল, তুমি? তখনই ফরিস্তা অবাকতা কাটিয়ে ভাবলো, এদের যেই পাওয়ার, গুন্ডামি করতে এই জায়গায়ও ছাড়লো না। ভাবতেই ফরিস্তা খ্যাক করে বলে উঠল, তা আপনাকে বলতে যাব কেন? ফরিস্তার খ্যাক করে ওঠায় আরপি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। ফরিস্তার খ্যাক করাতে আরপি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। না, কেউ দেখেনি। ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফরিস্তাকে কিছু বলতে যাবে, তখনই ফোনটা বেজে ওঠায় আরপি আর কথা না বাড়িয়ে নিচে চলে গেল। আর ফরিস্তা, সে তো আরপি যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে সামনে এগোতে যাবে, তখনই বাম পাশ থেকে কানে ভেসে আসলো কারো কণ্ঠস্বর। তাজ ডেকে উঠল, এই মেয়ে। ফরিস্তার ডাক অনুসরণ করে বাম পাশে তাকাতেই তাজকে দেখে ভ্রু কুঁচকে গেল। ও তো আজ কিছুই করেনি, তাহলে ওকে এইভাবেই ডাকছে কেন? এখানে ওর মাও আছে, এখন ভুলেও ওই লোকের আশেপাশে যাওয়া যাবে না। তাহলে দেখা যাবে রাগের মাথায় ওর সাথে একটা গন্ডগোল বাজিয়েই ফেলবে। তারপর মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জীবনে এত এত স্বপ্ন নিয়ে মাকে নিয়ে ফের ঢাকা পাড়ি জমিয়েছে। এই স্বপ্ন ভেঙে কিছুতেই সে চায় না ঢাকা ছেড়ে আবার চলে যেতে। তাই ফরিস্তা তাজকে ইগনোর করে সামনে পা বাড়াতে যাবে, তখনই তাজ ধমকের স্বরে বলে উঠল, এই মেয়ে, এই, এক পাও নড়বে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো। কথাটা বলেই তাজ নিজেই ফরিস্তার কাছে এগিয়ে আসতে লাগলো। তাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ফরিস্তা আটকে উঠল। ভয়ার্ত চোখে ফরিস্তা ছাদে চোখ বুলালো ফারজানা বেগম কোথায় আছে সেটা দেখার জন্য। তখন দেখলো বেশ খানিকটা দূরে বসে ওর মা আর আমিনা বেগম গল্প করছে। সেটা দেখেই ফরিস্তা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনো রিস্ক নিতে চায় না, তাই তাজের কথা অমান্য করে তড়িঘড়ি করে ওখান থেকে চলে যেতে নেবে, তখনই তাজ তাড়াতাড়ি এসে ওর সামনে এসে দাঁড়ালো। হঠাৎ তাজকে সামনে দাঁড়াতে দেখে ঢোক গেল ফরিস্তা। এই লোকের যেই বাজঘাই গলা, সেই বাজঘাই গলা একটা ধমক দিলে ছাদে উপস্থিত থাকা সবার চোখ এদিকে এসে পড়বে। আর এতক্ষণ এই বজ্জার লোকে কথা না শুনে চলে যেতে নেওয়ার জন্য এখন এই বাজঘাই গলা একটা ধমক খাবে। ভাবতেই ফরিস্তা ঢোক গিলে বারবার আর চোখে তাকালো ফারজানা বেগমকে। ফারজানা বেগমকে পর্যবেক্ষণ করছে, যেন তার চোখ এদিকে না আসে। ফরিস্তাকে অবাক করে দিয়ে তাজ ধমক না দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো? আমি তোমাকে দাঁতে বলার পরও তুমি চলে যেতে উদ্যোগ হলে? তাজের চিবানো কথায় ফরিস্তার ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, দেখুন, এখানে অনেক মানুষ আছে, প্লিজ সিনক্রেট করবেন না। কোনো কিছু পরোয়া না করা মেয়েটার আজ এমন ঘাবড়ানো মুখশ্রী দেখে অবাক হলো তাজ, কিন্তু সেটা বুঝতে না দিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল, মানুষের ভয় দেখাচ্ছ তাজ চৌধুরীকে? কথার বৃষ্টি কথায় তর্ক বাড়ে, তাই ফরিস্তা আপাতত এখানেই তর্কের সমাপ্তি টানতে চাইছে। হঠাৎ চোখ তুলে কোমরে হাত দিয়ে তাজের দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে দাঁতে বলছেন কেন? তাজ ফরিস্তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, চোখটা নিচের দিকে নামাও। তাজের এরকম কথায় ফরিস্তার এবার রাগ লাগলো। সেই কখন থেকে লোকটা ওকে জ্বালাতন করছে। ভাবতেই ফরিস্তার নাকের পাটা ফুলিয়ে বলে উঠল, কি বলতে চান সেটা সরাসরি বলবেন নাকি চলে যাব আমি? ফরিস্তার কথায় তাজ ফিচেল হেসে ফরিস্তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, পিঠের কাছে কালো বেল্টে কিছু একটা অংশ বেরিয়ে আছে। হঠাৎ তাজের কথা শ্রবণ হতে ফরিস্তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল।
মুহূর্তের মাঝে মুখের ভাবভঙ্গি বদলে গেল। সামনে তাকিয়ে থাকা ব্যক্তিটির দিকে নাকের পাটা ফুলিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা মেয়েটার চোখ জোড়া পলকের মাঝে নিচু হয়ে গেল। হঠাৎ এক পশলা লজ্জারা আঁকড়ে ধরে ফর্সা গাল লাল আভা ছড়িয়ে পড়ল। এর জন্যই এই লোক চোখ নিচু করতে বলেছে, আর ও ভেবেছে এই লোকের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছে দেখে ওকে চোখ নামাতে বলছে। তাই তো ফরিস্তা এই লোকের দিকে ইচ্ছে করে তাকিয়েছিল। ভাবতেই লজ্জায় কান দিয়ে গরম ধোয়া বের হইতে লাগলো ফরিস্তার। একটা ছেলের মুখে দ্বিধাহীন এমন কথা শুনতেই ফরিস্তা জমে বরফ হয়ে গেল। ফরিস্তা অনেক কষ্টে নিজেকে একটু সামলেই আঁচলটা টেনে কাজ জড়িয়ে দিতেই দিক বিদিক ভুলে ছুটে চলে গেল সেখান থেকে। হঠাৎ দৌড়ে ছুটে চলে যেতেই আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতে নিতেই কেউ হাত ধরে ফেললো। ফরিস্তা চোখ তুলে তাকালে অচেনা একটা মুখ চোখের সামনে ভেসে উঠল। এদিকে সাফওয়ান একটু তাড়া নিয়ে কোথাও যাচ্ছিল। তখনই আচমকা কেউ এসে হুট করে ওর বুকের সাথে ধাক্কা খেতেই হকচকিয়ে উঠল সাফওয়ান। যেই ব্যক্তিটি ধাক্কা খেয়েছে সে পড়ে যাওয়ার আগেই হাতটা আঁকড়ে ধরে সামনে তাকাতেই হার্টবিট থমকে গেল সাফওয়ানের। হঠাৎ হাত ধরে রাখা অধিকারী ব্যক্তিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ ওর বুকের ভেতর ধুকপুকিয়ে উঠল। নীল শাড়ি পরিহিত ফর্সা গোলগাল গড়নে মেয়েটাকে দেখে আচমকা সাফওয়ান অন্য কিছু অনুভব করলো। সাফওয়ানের মনে হলো ওর কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে, এই তুই প্রেমে পড়েছিস, তুই এই নীলপরীর প্রেমে পড়েছিস। কথাটা শ্রাবণ হতে চমকে উঠল সাফওয়ান। সাফওয়ান, তুই প্রেমে পড়েছিস, তুই এই নীলপরীর প্রেমে পড়েছিস। কথাটা মনে হতেই চমকে উঠল সাফওয়ান। বাবা চাচাদের বাধ্য ছেলে হওয়ায় কখনো উড়ে বেড়ানোর সুযোগ হয়ে ওঠেনি ওর। সব সময়ই পড়ালেখার মাঝে ডুবে থাকতো। কখনো প্রেম করা তো দূরের কথা, মেয়েদের পাশেও ঘেঁষেনি। পড়ালেখা কমপ্লিট করে জব করার ইচ্ছে থাকলেও বাবা চাচার কথায় বাবার বিজনেস জয়েন হয়েছে। তাই আপাতত পরিবারের সবচেয়ে ভদ্র সন্তানের উপাধিটা এক বাক্যে সবাই ওকেই দিয়ে দেয়। কথাগুলো ভেবে সাফওয়ান মনে মনে নিজেকে শাসালো। না, এমন কিছুই করা যাবে না যেটার জন্য পরে পরিবারের সমস্যা হবে। এই ভেবে সাফওয়ান নিজেকে নিজেই বোঝালো এই মেয়ে প্রেমে পড়েনি, কিন্তু বেহায়া মন বারবার এই নীলপরীকে আটকেই আছে। সাফওয়ানের ভাবনার মাঝে ফরিস্তা ঝট করে সাফওয়ানের হাতের মুঠোটা নিজের হাত থেকে ছাড়িয়ে রাগী চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এই ছেলে, এই কখন থেকে হাতটা ছাড়তে বলছি, শোনেন না? মেয়ে দেখলেই ছোঁয়ার জন্য জিভ ল্যাগ ল্যাগ করে, যত সব ফাউল ছেলে। কথাগুলো বলে হনহনিয়ে ফরিস্তা সেখান থেকে নিচে চলে গেল। ফরিস্তা যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল সাফওয়ান। ও ফাউল ছেলে, মেয়েদের দেখলে ছোঁয়ার জন্য ওর জিভ ল্যাগ ল্যাগ করে। কথাগুলো ভাবতেই সাফওয়ান যেন আকাশ থেকে পড়ল। সে কখনো কোনো মেয়ের পাশে তো ঘেঁষেনি, আর এই মেয়ে ওকে এইসব উপাধি দিয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না সাফওয়ানের। নিচে এসে আরপি তড়িঘড়ি করে লিফট থেকে বের হয়ে সোজা কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়া ব্যক্তি আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে গিয়ে অস্পষ্ট সুরে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। বলল রাজপিয়া, ও মা গো, আমার কোমরটা গেল রে। আকস্মিক চিৎকার স্বরে আরপি নিচে তাকাতেই দ্বিতীয়বারের মতো ভূত দেখার মতো চমকে উঠল। পরিস্তার সাথে সেই মেয়েটাকে শাড়ি পরে এখানে দেখে সত্যিই চমকে গেল। এখানে আসলে হচ্ছেটা কি সেটা কিছুই মাথায় ঢুকছে না আরপির। প্রথমে ফরিস্তাকে দেখলো, এরপর আবার এই মেয়েকে। এই দুজন ওদের বাসায় কি করে আসলো ভেবেই পেল না আরপি। আরপি আর কিছু না ভেবে তড়িঘড়ি করে রাজপিয়ার উদ্দেশ্যে বলে উঠল, সরি সরি, আমি আসলে খেয়াল করিনি। আপনি বেশি ব্যথা পেয়েছেন? হঠাৎ এমন পরিচিত একটা কণ্ঠস্বর শুনে রাজপিয়া চট করে চোখ তুলে তাকাতেই একটা ঝটকা খেলো। ব্যথা ভুলে একরাশ বিস্ময় নিয়ে আরপির দিকে তাকিয়ে বলে উঠল, আপনি? এই প্রশ্নের উত্তরে আরপি কি বলবে আর ভেবেই পেল না। আরপির অপ্রস্তুত হেসে শুধালো, জি আমি। আপনি উঠতে পারবেন নাকি সাহায্য করব? এবার আসপিয়া কয়েক পলক বিস্ময় নিয়ে আরপির দিকে তাকিয়ে থেকে বিস্ময় কাটিয়ে ছোট করে বলে উঠল, জি আমি উঠতে পারবো। এই বলে রাজপিয়া উঠতে নেবে অনুভব করলো কোমরটা বেশ ভালোই লেগেছে। কয়েকবার চেষ্টা করেও সক্ষম হলো না উঠতে। তখনই খেয়াল করলো আরপি এক হাত ওর দিকে বাড়িয়ে দিয়ে বলছে, আমার হাতটা ধরে ওঠো। কথাটা শুনেই কর্ণকুহরে যেন বুকের ভেতর ধক করে উঠল রাজপিয়ার। রাজপিয়া কাঁপা কাঁপা চোখে কয়েক পলক ফেলে কিছু বলতে যাবে তার আগে আরপি তাড়া দিয়ে ইশারায় হাতটা ধরতে বলল। আরপির ইশারায় রাজপিয়া কাঁপা কাঁপা হাতে আরপির হাতের মুঠোয় হাতটা রাখতেই পুরো শরীরটা যেন মৃদু কেঁপে উঠল রাজপিয়ার।
আর সেই কম্পন অনুভব করলো আরপিও। সামান্য হাত ধরায় রাসবিহার এমন কেঁপে ওঠায় মনে মনে হাসলো আরপি। আরপির সাহায্যে রাসবিহার সোজা হয়ে দাঁড়াতেই তড়িঘড়ি করে আরপির হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে আমতা আমতা করে বলে উঠল, ধন্যবাদ। রাসবিহার দেওয়ার ধন্যবাদে আরপির মুখটা হাঁ হয়ে গেল। যেখানে ওর জন্য এই মেয়ে পড়ে গিয়েছে, সেখানে একটু উঠতেও সাহায্য করাতে এই মেয়ে ওকে ধন্যবাদ দিচ্ছে। এই মেয়ের জায়গায় ফরিদা থাকলে তো ইতিমধ্যেই তো ছোটখাটো একটা যুদ্ধ বেজে যেত এখানে। সে কথা ভাবতেই আরপি একটা শুকনো ঢোক গিলে রাসবিহার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমার জন্য পড়ে গেলে আর আমাকেই ধন্যবাদ দিচ্ছ? তোমার জায়গা যদি ফরিদা থাকতো তাহলে এতক্ষণে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েই দিত। আরপি এরকম কথায় রাসবিয়া হালকা হেসে বলে উঠল, হ্যাঁ, ও একটু রাগী, হুটহাট মাথা গরম হয়ে যায়, এই আর কি। আরপি তখন শান্ত স্বরেই বলে উঠল, তা তো কয়দিন দেখেই বুঝতে পেরেছি। তা তোমরা কি আদ্রিবার ফ্রেন্ড? কথাটা বললো কারণ ফরিস্তা আর রাসবিয়াকে ওদের কোনো আত্মীয় হিসেবে দেখেছে বলে মনে হলো না। আরপি তাই বুঝে নিল হয়তোবা আদ্রিবার ফ্রেন্ড হবে। আরপির প্রশ্নে রাসবিহার সম্মতি দিয়ে বলে উঠল, আপনি কি আদ্রিবাকে চেনেন? রাসবিহার বোকা প্রশ্নে আরপি কিছুটা শব্দ করে হেসে বলে উঠল, সি ইজ মাই সিস্টার। আরপি এবারের কথা শুনে রাসবিহার চোখ গোল গোল করে কিছুটা জোরে বলে উঠল, কি? তার মানে ফরিস্তারা আপনাদের বাসায় উঠেছে? রাসবিহার কথার মানে না বুঝে আরপি ভ্রু কুঁচকে বলে উঠল, মানে? রাসবিয়া অবাক হয়ে বলল, ফরিস্তারা তো আপনাদের বাসার সেকেন্ড ফ্লোরে উঠেছে, এটা আপনি জানেন না? রাসবিহার কথায় এবার আরভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওই ডেঞ্জারাস মেয়ে ওদের বাসায় উঠেছে ভাবতেই আরপি ঢোক গিলল। এরই মধ্যে রাসবিয়া বলে উঠল, আমি যাই তাহলে। রাসবিহার কথায় আরবি ভাবনা থেকে বেরিয়ে আচ্ছা বলে পিছু ঘুরে চলে যেতে নেবে, ঠিক তখনই কিছু একটা মনে করে আবার বলে উঠল, 1 মিনিট। রাসবিয়া তখন লিফটে উঠতে উদ্যোগ হবে, ঠিক আরপির কথায় পা থামিয়ে দিয়ে পিছু ঘুরতেই আরপি হালকা হেসে বলে উঠল, তোমার নাম কি? হঠাৎ আরপি ছোড়া প্রশ্ন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল এবং নিজেকে সামলে ছোট্ট করে জবাব দিল, রাসবিয়া। আর আপনার নাম? তখনই আরপি বলে উঠল, আরপি তালুকদার। ওকে তাহলে উপরে যাও, আদ্রিবারা উপরেই আছে। কথাটা বলেই আরপি গেট পেরিয়ে বাইরে চলে গেল। আর রাসবিয়া আরপির যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, কোনো গুন্ডা মস্তানে এত ভালো ব্যবহার হয়? ব্যস্ত কোলাহলের মাঝে থেকে মানুষ যেন নিজেকেই নিজে ভুলতে বসেছে, যার ফলে কোমর হৃদয়টাও ধীরে ধীরে পাথরে পরিণত হয়। শুনশান নিরিবিলি নিস্তব্ধ রাতে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে গাড়ির ডিকির উপরে বসে ভাবনায় বুঁদ হয়ে আছে তাজ। যদিও ছেলেটা এই নিরিবিলি জায়গায় নিজেকে সময় দিতে আসেনি, তবুও হঠাৎ নিজের অপ্রকাশিত রাগকে দমন করতে এখানে এসেছে। তবে নিজের রাগ দমন করতে আসলেও এই নিরিবিলি প্রকৃতি যেন তাজকে নিজেই নিজের চেনার সুযোগ দিচ্ছে। তাজ এই নিস্তব্ধ নিরিবিলি প্রকৃতির মাঝে হুট করে হারিয়ে গেল এক অন্য জগতে। নীল শাড়ি পরিহিত এক শুভ্র পরী পা জোড়া সবে ছাদে পড়তেই থমকে গেল এক তাগড়া যুবকের হৃৎস্পন্দন। শুভ্র পরী পাতলা ঠোঁটের ভাঁজে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা তীরের মতো যে বিঁধল সেই যুবকের বুক পাঁজরে। শুভ্র পরীটির মায়াবী চোখ জোড়ার দিকে তাকাতেই মনে হলো তার অনুভূতিহীন পাথর রাজত্বের বাইরেও সুন্দর এক রাজত্ব আছে। শুভ্র পরীর মাঝে সেই রাজত্বের হদিশ খুঁজে যেতে চোখে পড়ে গেল শুভ্র পরী পিঠে অনাকাঙ্ক্ষিত জিনিস। সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি অন্য কারো চোখে পড়ার আগেই সেই যুবকটি শুভ্র পরীর সাথে যেচে কথা বলতে গিয়ে তাকে রাগিয়ে দিল। শুভ্র পরী যখন রেগে নাকের পাটা ফুলিয়ে সেই যুবকের দিকে তাকিয়েছিল, তখন যুবকটি সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটির কথা জানান দিতেই মুহূর্তের মাঝে শুভ্র পরীর মুখের আদল পাল্টে গেল। রক্তিম আভা ছড়িয়ে পড়ল ফর্সা গালে। কিছুক্ষণে আগেও নাকের পাটা ফুলিয়ে সেই যুবকের দিকে তাকিয়ে থাকা শুভ্র পরী চোখ যেয়ে ঠেকল পায়ের পাতায়। লজ্জায় হাঁসফাঁস করে শুভ্র পরী পিঠে আঁচল টেনে সেই যুবকটির কাছে পালাতেই চোখ মুখ খিচে চলে গেল সেখান থেকে। তখনই আচমকা অন্য এক যুবকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সেই যুবকটি শুভ্রপরী হাত আঁকড়ে ধরল। শুভ্রপরী হাত অন্যের হাতের অধীনে আবদ্ধ হতেই মুহূর্তের মাঝে সেই যুবকের ঠোঁটের কোণে হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল। সাথে সাথে হুট করে মাথায় চেপে বসলো রাগের পাহাড়। এই ভেবে শুভ্রপরীকে কেন অন্য কেউ ছুঁয়ে দেবে। মনের মাঝে উকি দিল শুভ্রপরীকে অন্য কারো ছোঁয়া বারণ। তাহলে অন্য কেউ বা স্পর্শ করলো কেন তার শুভ্রপরীকে? এই কথাটা ভাবতেই মুহূর্তের মাঝে ধপধপ করে মাথায় যেন আগুন জ্বলে উঠল। ইচ্ছে তো করছে ওই যুবকের হাতটা ওর শরীর থেকে আলাদা করে দিতে,
কিন্তু যুবকের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেটা মিয়ে গেল। কিন্তু রাগ কমলো না। এই রাগ নিয়ে সবার মাঝে থাকলে কোনো একটা সিক্রেট করে ফেলবে, এই ভাবনা আসতেই হনহনিয়ে কোলাহল থেকে বেরিয়ে এসে থামলো শুনশান নিরিবিলি নিস্তব্ধতায় ঘেরা এই মাঝ রাস্তায়। হঠাৎ ফোনের শব্দে ভাবনায় ছেদ ঘটল তাজের। তাজ ফোনটা হাতে নিতেই আরফির নামটা জ্বলজ্বল করছে ফোন স্ক্রিনে। তাজ জানে কেন এই নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু ফোনটা রিসিভ করার ইচ্ছে হলো না তার। কেন যেন আজ সব কিছু রেখে নিজেকে চিনতে ইচ্ছে করছে। কি আছে ওই মেয়ের মাঝে যার জন্য হুট করে ওই মেয়ের প্রতি উইকনেস কাজ করছে ওর? ও তো এমন ছিল না। সবাই এক বাক্যে অবলীলায় বলে দিত অনুভূতিহীন তাজরিয়ান চৌধুরী। তাহলে সেই অনুভূতিহীন হৃদয় হুট করেই এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? তাজের ভাবনার মাঝে আবার আরফির ফোনটা বেজে উঠতেই তাজ বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করতে আরফি বলে উঠল, কই তুই? তার চোখ মুখ কুঁচকেই ঠিকানা বলতেই আরফি অবাক হয়ে বলে উঠল, তুই ওখানে কি করছিস ওই নির্জন রাস্তায়? তার সাথে সাথে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আর কিছু জানার আছে? সাথে সাথে আরফি অবাক হয়ে বলে উঠল, আরে বাবা রেগে যাচ্ছিস কেন? পার্টিতে থাকবি না? আঙ্কেল আন্টিরা যে চলে এসেছে। আঙ্কেল এসে তোকে না পেলেই তো বয়ান শুরু করে দেবে। তাজ এবার নিজেকে কিছুটা শান্ত করে বলে উঠল শান্ত স্বরে, আজকের জন্য বাবাকে সামনে নে, আমি যেতে পারবো না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে কট করে ফোনটা কেটে গেল। তাজ ফোনটা কাটতেই আরফি হতাশ চোখে কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে শুধালো, তোর এই হুটহাট রেগে যাওয়া স্বভাবটা কি কোনোদিনও সারবে না? আদ্রিবার বার্থডে পার্টিতে চৌধুরী পরিবারে বড়রা সবাই উপস্থিত হলো। তাজ, সাফওয়ান আর রুষা আগে থেকেই চলে এসেছিল। বলা বাহুল্য চৌধুরী আর তালুকদারের পরিবারে একে অপরের সাথে অমায়িক সম্পর্ক। আদ্রিবার বাবা আমজান তালুকদারের সাথে দীপা চৌধুরী ছোটবেলার বন্ধুত্ব। সেই হিসেবে আস্তে আস্তে দু পরিবারের প্রতিটি সদস্যের মাঝে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এই দু পরিবারের মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কগুলো রক্তের চেয়েও আপন। চৌধুরী পরিবারের সবাই উপস্থিত হতেই আমজান তালুকদার হাসি মুখে দীপা চৌধুরীর সাথে হ্যান্ডশেক করে সবার সাথে কুশল বিনিময় করল। তাহমিনা আর রেহেলা বেগমকে দেখে আমিনা বেগমও এক প্রকার ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। রসিক মানুষটা মুহূর্তের মাঝে সবার সাথে গল্পের ভান্ডার খুলে বসলো। তিনি গল্প করতে করতে তাহমিনা আর রেহেলা বেগমকে নিয়ে গেল ফারজানা বেগমের সাথে পরিচয় করিয়ে দিতে। ফারজানা বেগমের কাছে আসতেই তাহমিনা বেগমের পা জোড়া থেমে গেল। এদিকে ফারজানা বেগমও কারোর সাথে কথা বলতে বলতে আমিনা বেগমের ডাকে ফাঁস ফিরতেই ভিতরটা যেন ধক করে উঠল তার। তাহমিনা বেগমও একইভাবে চমকে ফারজানা বেগমের কাছে যেয়ে এক নাগাড়ে বলে উঠল, ফারজানা তুই হুট করে কোথায় হারিয়ে গিয়েছিলি? তুই কত খুঁজেছি তোকে, কিন্তু কোনো খোঁজ পাইনি তোর। আজ কত বছর পর তোকে দেখতে পেলাম। ফারজানা আর তাহমিনা বেগম ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, একসাথে পড়ালেখা করতো। এজেসি পর তাহমিনা বেগমের বিয়ে হয়ে গেল। তখন দু বান্ধবীর মাঝে সবসময় যোগাযোগ হতো। তারপর বিয়ের পর বছর খানেকের ভিতরে তাহমিনা কোল আলো করে তাজের জন্ম হয়। তাজের জন্মের পর তাহমিনা বেগমের ব্যস্ততাও বেড়ে গেল কয়েক গুণ। এর ভিতরে হুট করে ফারজানা বেগমের বিয়ে হয়ে যায়। ফারজানা বেগমের বিয়ের পর হুট করে দু বান্ধবীর মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তাহমিনা বেগম অনেক খোঁজ নিয়েও বান্ধবীর কোনো খোঁজই পায়নি। আজ এতগুলো বছর পর বান্ধবীর সাথে দেখা পেয়ে তাহমিনা বেগমের চোখ জোড়ায় জলে টইটুম্বুর হয়ে উঠল। ফারজানা বেগমও এতগুলো বছর পর বান্ধবীর দেখা পেয়ে আবেগে চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। ফারজানা বেগম যে তাহমিনা বেগমকে জাপটে ধরল। এতগুলো বছর পর দুই বান্ধবী এক হওয়ায় দুজনের মনে খেয়ে গেল এক খুশির ঢেউ। যেহেতু আজ আদ্রিবার বার্থডে পার্টি, তাই ফারজানা বেগম নিজের অতীত সম্পর্কে বান্ধবীকে আর কিছুই বললেন না। জানিয়ে দিল অন্য সময় সব খুলে বলবে। তারপর একে একে তাহমিনা বেগমের পরিবারের সাথে কুশল বিনিময় করলো ফারজানা বেগম। সবার সাথে কথা বলেও তাজের সাথে সাক্ষাৎ হলো না, কারণ তাজ এখানে উপস্থিত নেই। তাজের জন্মের পর শুধু একবার তাজকে দেখেছিল ফারজানা বেগম। তারপর হুট করে উলটপালট হয়ে গেল তার জীবনটা। তাজের জন্মের পর যখন তাজকে দেখতে গিয়েছিল তখন রেহেলা বেগম নতুন বউ ছিল। তাহমিনা বেগম ফারজানা বেগমকে রুষাকে দেখিয়ে বলে উঠল, এটা আরেকটা আমার মা। রুষাও মুচকি হেসে ফারজানা বেগমকে সালাম জানালো। ফারজানা বেগম সালামের জবাব দিয়ে ফরিস্তাকে ডেকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এদিকে ফরিস্তাকে এক দেখায় মুগ্ধ হয়ে গেল সবাই। তাহমিনা বেগম ফরিস্তার থুতনিতে হাত রেখে বলে উঠল,
মাশাআল্লাহ, ফারজানা, তোর মেয়ে তো তোকেও সৌন্দর্যের চেয়েও হার মানিয়ে দিল। তাহমিনা বেগমের কথায় ফরিস্তা মুচকি হাসল, আর রুষা এগিয়ে এসে হেসে বলে উঠল, এই যে কিউটি পাই, আমার সাথেও তো পরিচিত হও। ধরে নাও, আমি তোমার বড় বোন। ফারজানা আন্টির কথা অনেক শুনেছি বড় মায়ের মুখে। অনেক ভালো লাগছে তোমাদের সাথে দেখা হয়ে। বড়দের মাঝে ফরিস্তা এতক্ষণ মেয়ে থাকলেও রুষার চঞ্চলতা দেখে যেন নিজের চঞ্চলতা ফিরে পেল। মুহূর্তের মাঝে ফরিদা রুষার সাথে মিশে গেল, সাথে তাহমিনা রেহেলা বেগমের সাথেও। ফরিদার এমন চঞ্চলতা দেখে রেহেলা বেগম বলে উঠলেন, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তখন ওখান থেকে সাফওয়ান যাচ্ছিল, তা দেখে তাহমিনা বেগম সাফওয়ানকে ডেকে ডাক দিয়ে সাফওয়ান তাদের সাথে এগিয়ে আসলে তাহমিনা বেগম ফারজানা বেগম আর ফরিস্তার উদ্দেশ্যে বলে উঠল, এই হলো সাফওয়ান, রেহেলার বড় ছেলে। তখনই তাহমিনা বেগমের কথা শেষ হওয়ার আগেই রুষা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, বেশি না, আমার চেয়ে মাত্র 5 মিনিটে বড়। রুষার কথায় সবাই হেসে দিলেও ফরিস্তার চোখ কপালে উঠে গেল সাফওয়ানকে দেখে। এ ছেলেকে তখন যা তা বলেছে, আর এই ছেলে নাকি রেহেলা আন্টির ছেলে। ভাবতেই ফরিস্তা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। এদিকে সাফওয়ান প্রথমে ফরিস্তাকে দেখে চমকে উঠলেও তাহমিনা বেগমের কথার মানে কিছুই মাথায় ঢুকলো না। সাফওয়ান প্রশ্নবিদ্ধ চোখে তাহমিনা বেগমের দিকে তাকালে তাহমিনা বেগম হেসে উত্তর দিলেন, এটা তোমার ফারজানা আন্টি আর তার মেয়ে। অনেক বছর পর দেখা হলো আমাদের, তাই সবার সাথে পরিচিত করিয়ে দিচ্ছিলাম। তাহমিনা বেগমের কথায় সাফওয়ান বিষয়টা বুঝতে পেরে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আন্টি কেমন আছেন? বড় মায়ের কাছে অনেক শুনেছিলাম আপনার কথা। সাফওয়ানের কথায় ফারজানা বেগম হালকা হেসে সালামের উত্তর দিয়ে সাফওয়ানের সাথে কৌশল বিনিময় করলো। সাফওয়ান কিছুক্ষণ তাদের মাঝে থেকে সেখান থেকে যাওয়ার সময় আরও একবার চোখে তাকালো একবার ফরিস্তার বিব্রতকর মুখের দিকে। এই মেয়ে একটু আগে কতগুলো অপবাদ দিল। একটু আগে দেখা সেই রাগিনী মেয়েটার এমন বিব্রতকর মুখশ্রী দেখে বেশ মজা পেল সাফওয়ান। সবার কথাবার্তার খুনসুটির মাঝে ছাদে আগমন ঘটল আদ্রিবার। হালকা আকাশি কালার শাড়িতে উজ্জ্বল বর্ণের মেয়েটাকে অপসরির চেয়েও কোনো অংশে কম লাগছে না। আদ্রিবা সবার আগে ফরিস্তা আর রাসপিয়ার কাছে চলে গেল। রাসপিয়া আর ফরিস্তার কাছে আদ্রিবা আসতেই দুজনেই একসাথে বলে উঠল, মাশাআল্লাহ, একদম পুতুলের মতো লাগছে তোমায়। ফরিস্তা আর রাসপিয়ার প্রশংসায় আদ্রিবা একগাল হেসে জানান দিল, তোমাদেরও খুব সুন্দর লাগছে। ফরিস্তা আর আদ্রিবা ওর রিকোয়েস্টে শাড়ি পরায় মেয়েটা খুবই খুশি। কেউ যে এত অল্পতেও খুশি হয়ে যেতে পারে তা এই মেয়েটাকে না দেখলে বোঝা যেত না। তিনজন মিলে বেশ অনেক সময় ধরে আড্ডা দিল। যেহেতু বার্থডে গার্ল আদ্রিবা, তাই আজ সবাই ওকে ঘিরে ধরেছে। আদ্রিবা এবার দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল রাসপিয়া আর ফরিস্তাকে, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি তোমাদের আজ ঠিকমতো সময় দিতে পারছি না। আদ্রিবার বাচ্চা বাচ্চা কোথায় ফরিস্তা আর রাসপিয়া হেসে দিল। এই মেয়ে হাতে পায়ে লম্বা হলেও এখনো বাচ্চামো স্বভাব রয়ে গিয়েছে। সেটা দেখেই ফরিস্তা বলে উঠল, ওলে আমার বাচ্চা বান্ধবী, তুমি এত ব্যস্ততার মাঝেও আমাদের যথেষ্ট সময় দিয়েছো। বুঝতে পারছি তোমার অবস্থা। এবার ফ্যামিলি কাজিনদের সময় দাও, আমরা কিছু মনে করব না। আর তাছাড়া আমরা তো আর একা না, আমি আর রাজপ্রিয়া তো আছি, তাই খারাপ লাগবে না। আদ্রিবা তবুও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অসহায় স্বরে বলে উঠল, সত্যি তো? কিছু মনে করবে না তো? রাজপ্রিয়া এবার আদ্রিবার পিঠে হালকা থাপ্পড় মেরে হেসে বলে উঠল, পাক্কা, সত্যি তুমি একদম টেনশন নিও না। আমরা তো ভার্সিটিতে সারাদিন একসাথেই থাকি, তাই আজ সবাইকে সময় দাও। আদ্রিবা এবার ফরিস্তা আর রাসপিয়ার কথায় স্বস্তির শ্বাস ফেলে ওদের কাছ থেকে প্রস্থান নেওয়ার সময় এইদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। কিছুটা খোঁজার পর চোখে পড়ল কাঙ্ক্ষিত মানুষটাকে, যে কিনা ওর দিকে আসছে। সেটা দেখে আদ্রিবার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। কাঙ্ক্ষিত মানুষটা ওর সামনে আসতেই আদ্রিবা দ্রু দ্রু মুখে মুচকি এসে বলে উঠল, সাফওয়ান ভাই, আমাকে কেমন লাগছে? প্রতি উত্তরে সাফওয়ান এক পলক আদ্রিবার দিকে হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ভালো। সাফওয়ানের মুখে শুধু ভালো শব্দটা শুনে আদ্রিবার হাস্যোজ্জ্বল মুখে নেমে এলো একরাশ আধার। যার জন্য মন উজাড় করে তার পছন্দের কালার দিয়ে নিজেকে সাজিয়েছে, তারই মুখে একটু প্রশংসা পাওয়ার আশায় এতক্ষণ অপেক্ষা করেছে। আর তারই মুখে শুধু ভালো শব্দটা শুনে তার মনটা খারাপ হয়ে গেল। যার জন্য মনের ভেতর সুপ্ত অনুভূতি রয়েছে, সে কি জানে খবরটি? কেক কাটার সময় হয়ে গিয়েছে, চল বলে আদ্রিবার হাত ধরে সামনে হাঁটা দিল সাফওয়ান। ব্যাস সেই মুহূর্তেই মাঝে আদ্রিবার মন খারাপ ভ্যানিশ হয়ে গেল। যদিও জানে সাফওয়ান ওকে ভালোবেসে হাতটা ধরেনি,
পরিবারে সবার ছোট হওয়ায় আদ্রিবা একটু বেশি আদরের। সেই হিসেবে চৌধুরী পরিবারের প্রতিটি সদস্য ওকে খুব ভালোবাসে। সেই ভালো ভাবার কারণে সাফওয়ানও ওকে আগলে রাখে আরফির মতো। কিন্তু এই আদ্রিবা আগলে রাখার মাঝেই হুট করে ওর মনটা হারিয়ে ফেলেছে এই ভদ্র সভ্য ছেলেটার উপরে। আদ্রিবার বার্থডে পার্টিতে আরফিকে সব জায়গায় দেখে এবং নিজ দায়িত্বে সবকিছু করতে দেখে ফরিস্তার চোখ গোল গোল করে বলে উঠল, উনি কি আদ্রিবার কেউ হয়? ফরিস্তার কথায় আদ্রিবা অবাক হয়ে বলে উঠল, কার কথা বলছিস তুই? তুই কি ওই আরফি তালুকদারের কথা বলছিস? এবার ফরিস্তা সন্দিহান স্বরে বলে উঠল, তুই তার নাম জানলি কি করে? ফরিস্তার প্রশ্নে রাসবিয়া ফরিস্তাকে তখন আরফির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া এবং তারপর আরফির সাথে কথোপকথন সবকিছু খুলে বললে ফরিস্তার চোখ তো কপালে উঠে গেল। ফরিস্তার মাথায় হাত দিয়ে এলোমেলো ভাবে বলে উঠল, দোস্ত, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। আর উল্টো পাল্টা কিছু করলে আম্মু আবার সিলেট চলে যাবে। জানিস তো, এই তো আম্মু একবার যা বলে সব কিছুই করে ছাড়ে। এই জন্যই এই তাজফাজদের গ্যাং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো ভেবেছি। সেখানে তো আমি উল্টোই ওদের কাছে চলে এসেছি। দোস্ত রে, এদের কোনো কাজই যে আমার পছন্দ না। আমি শিওর এদের আশেপাশে থাকলে না আমি নিজের মাথা ঠান্ডা রাখতেই পারবো না। উল্টো এদের সাথে ঝগড়া বাঁধিয়েই দেব। তখন মা আবার সিলেট নিয়ে যাবে আর আমার সব স্বপ্ন ভেঙে যাবে। এখন তো এই বাসাটাও আমি ছাড়তে পারবো না, কারণ এই বাসাটা তো আমি নিজেই চয়েস করেছি। এই বাসাটা এক দেখায় এতটাই পছন্দ হয়েছে আমার, আম্মুকে তো পাগল বানিয়ে ফেলেছি এই বাসাটায় উঠবো বলে। এখন বাসা ছাড়ার কথা বললে আম্মু বুঝে যাবে কোনো একটা ঝামেলায় জড়িয়েছি আমি। এখন কি হবে দোস্ত? পরিস্তার টেনশন ভরা মুখে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে শেষের কথাগুলো বলে উঠল। পরিস্তার আহাজারিতে রাসপিয়া পরিস্তার মাথায় গাঁটটা মেরে বলে উঠল, তা তুই নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারবি না কেন? এখন থেকে নিজের রাগকে অন্তত কন্ট্রোল করতে শেখ। নিজের আর আন্টি ভালো চাইলে তার চৌধুরীর সাথে আর ঝামেলায় জড়াবি না। আর তাছাড়া আমার মনে হয় না আরফি তালুকদার ওই তাজ চৌধুরীর মতো অতটা উগ্র স্বভাবের। ওনার সাথে না ঝামেলায় জড়িয়ে সাধারণভাবে থাকবি, তাহলে বাসাও আর ছাড়ার প্রয়োজন পড়বে না। রাসবিয়ার এতগুলো কথায় ফরিস্তার টেনশন কমলো না। ওর তো নিজেরই মাথার উপরে নিজেরই নিয়ন্ত্রণ নেই। হুটহাট কখন যে মাথা গরম হয়ে গিয়ে কখন যে কি করে ফেলবে কে জানে। ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন নিরিবিলি শীতল এক পরিবেশ সৃষ্টি হয়ে জানান দেয় ঝড় আসবে, ঠিক তেমনি ঝড় বৃষ্টির পর পরিবেশটা নিরিবিলি শীতলতা ধারণ করে। এই তো কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি বয়ে গিয়েছে এই ব্যস্ত শহরে প্রতিটি আনাচে কানাচে। ঝড়ের তোপে পুরো এলাকায় ইলেকট্রিসিটি চলে গিয়েছে। শোনা গিয়েছে মেন রোডের তার ছিঁড়ে গিয়েছে, তাই কারেন্ট আসতে ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে ব্যালকনিতে গালে হাত দিয়ে বসে আছে ফরিস্তা। একে তো ঝড় বৃষ্টি, তার উপরে ইলেকট্রিসিটি না থাকায় সবার অবস্থা নাজেহাল। আবার এই সময়েই ফরিস্তার একটা অবাঞ্ছিত ইচ্ছে করছে, মোড়ের দোকানে গিয়ে আইসক্রিম খাওয়া। জানে ফারজানা বেগম এই অবস্থায় কিছুতেই যেতে দেবে না, তাই গালে হাত দিয়ে ভাবতে লাগলো কি করে মাকে রাজি করাবে। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করেও যখন ওর ফাঁকা মাথায় এক টুকরো বুদ্ধি আসলো না, তা দেখে ফরিস্তা বিরক্ত নিয়ে নিজের মাথায় নিজে মৃদু চাপ্পড় মেরে বলে উঠল, কাজের সময় কোনো বুদ্ধি দিতেই পারিস না, আর অকাজের সময় বুদ্ধির ঝুড়ি খুলে বসে থাকিস। এখন সব বুদ্ধি কি উড়ে গিয়েছিস ঝড়ের সাথে? ফরিস্তা অনেকক্ষণ ধরে বকাঝকা করতে করতে অনেকটা খেটে খুঁটেও বাইরে যাওয়ার কোনো অজুহাত পেল না। না পেয়ে হতাশ হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফারজানা বেগমের কাছে গিয়ে বায়না ধরল, কারেন্ট নেই, ভালোও লাগছে না, একটু নিচে যেয়ে হাঁটাহাঁটি করবে, তাছাড়া একটুও দূরে যাবে না, বাসার নিচেই থাকবে। আরো কত কি বলতে লাগলো ফারজানা বেগমের থেকে অনুমতি নেওয়ার জন্য। কিন্তু ফারজানা বেগম তো কিছুতেই এই রাতে ওকে যেতে দেবে না। তার উপর ইলেকট্রিসিটি নেই, তাই নিচে যেতে দেবে না ফরিস্তাকে। কিন্তু এই মেয়ে তো নাছোড় বান্দা, সে যখন বায়না ধরেছে সেটা পূরণ করা না পর্যন্ত দম নেবে না। শেষ পর্যন্ত ফরিস্তা বাইনার কাছে হার মেনে ফারজানা বেগম যেতে দিতে রাজি হয়েছে, তবে শর্ত দিয়েছে আধা ঘন্টার আগে যেন বাসায় ফিরে আসে। এদিকে ফারজানা বেগমকে রাজি করাতে পেরে ফরিস্তা খুশিতে গদগদ হয়ে ফারজানা বেগমকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠল, আই লাভ ইউ আম্মু, আধ ঘন্টা আগেই চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। এই বলে খুশিতে চপ্পল পায়ে ছুটে গেল বাইরে। ফরিস্তা যাওয়ার দিকে তাকিয়ে ফারজানা বেগম হতাশ হয়ে শুধালো, উহ, এই মেয়ে যে কবে বড় হবে, কবে একটু বুদ্ধি জ্ঞান হবে, যে নিজের ভালোটা বুঝতে শিখবে। এদিকে ফরিস্তা বাসা থেকে নেমে সোজা চলে গেল মোড়ের দোকানে। দোকানের কাছে এসে দেখলো দোকানটা বন্ধ। তা দেখে ফরিস্তার মুখে নেমে আসলো আলো অন্ধকার মেঘের ছায়া। আবার পরক্ষণে কিছু একটা ভেবে আবার সেই আধার কেটে গেল।
কারণ আর একটু সামনে গেলে বেশ কয়েকটা দোকান আছে, একটা না একটা তো খোলা থাকবেই। এই ভেবে ঠোঁটের কোণে ফুটে উঠল সুপ্ত হাসির রেখা। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছে মানে সে খাবেই, সেটা যেভাবেই হোক। কথাটা ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে ফোনের দিকে তাকিয়ে টাইম চেক করে দেখলো 10 মিনিট হয়েছে মাত্র। এখনো হাতে 20 মিনিট সময় আছে, এর ভিতরেই খেয়ে আসতে পারবে সে। এই ভেবে আরো 5 মিনিট পর সামনে দোকানের কাছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আসলেই সেখানে একটা দোকান খোলা আছে। তা দেখে ফরিদা চটপটিয়ে যেয়ে নিজের পছন্দের দুটো আইসক্রিম নিয়ে বাসার দিকে ফের হাঁটা দিল। রাত হয়েছে প্রায় 9টা 30। এলাকায় এখনো ইলেকট্রিসিটি আসেনি। জ্যোৎস্না আলোয় আইসক্রিমে ছোট ছোট কামড় মেরে গুটি গুটি পায়ে সামনের দিকে হেঁটে চলেছে ফরিদা। ফরিদা চিপস সহ একটা আইসক্রিম শেষ করে আরেকটা প্যাকেট ছিঁড়ে সেই মুখে দেবে, তখনই মোড়ের দোকানের কাছে আসতেই সহসাই চমকে গেল। মোড়ে বদ্ধ দোকানের সামনে ছোট্ট বেঞ্চিতে 4জন ছেলে মিলে কিছু একটা খাচ্ছে আর তাস খেলছে। দোকানের সামনে ঝুলে থাকা ছোট্ট হলদেটে লাইটের আলোয় ছেলেগুলোর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তারা মাতাল। ফরিদা এবার কি করবে বুঝে উঠতে পারল না। এই বকাটেদের সাথে সাহসে পেরে উঠলেও 4টা ছেলের সাথে শক্তিতে পেরে উঠবে না। ভাবতেই ফরিদা শুকনো ঢোক গিলল। কয়েক পলক আশেপাশে তাকালো যাতে ভরসাযোগ্য কাউকে খুঁজে পায় কিনা সেই আশায়, কিন্তু এত রাতে কাউকে কি বা খুঁজে পাবে ও? ভাবতেই ফরিদা চিন্তায় পড়ে গেল। অনেক সময় চিন্তার অবস্থায় ভাবনার পর ফরিদা নিজের দিকে তাকিয়ে হুট করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ফরিদা নিজের মাথায় চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে ওই দোকানের পাশ দিয়ে দ্রুত প্রস্থান করার সময় 4জন শকুনের লোলাপ দৃষ্টি এসে পড়ল ফরিস্তার উপরে। তা থেকে ফরিস্তা মনে মনে ভরকালেও নিজেকে শক্ত রেখে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে নেবে, তখনই হুট করে সেই 4জন ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। এক একজন বাজে ভাষায় এক একটা মন্তব্য করতে লাগলো। এর ভিতরেও একজন তো বলেই উঠল, আরে সোনামণির হাতে দেখি আইসক্রিম, তা আমাদের একটু আইসক্রিম খাওয়ার সুযোগ তো দাও সোনামণি। যেই ছেলেটা এই কথাটা বলল তার কথা শুনে ফরিস্তার মাথায় তো দপ করে আগুন জ্বলে গেল। ফরিস্তা দিক বিদিক ভুলে ঠাস করে সেই ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে উঠল রাগী স্বরে, আইসক্রিম খাওয়ার খুব শখ তাই না? এই নে আইসক্রিম খা। কথাটা বলে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল সেই ছেলেটার গালে। আকস্মিক ফরিস্তার এমন আক্রমণে ছেলেগুলোর মুখ তো হাঁ হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারেনি এতগুলো ছেলের মাঝে এমন দুঃসাহস এই মেয়ে দেখাবে। ফরিস্তার এমন দুঃসাহস দেখে 4জন এবার খেপে গিয়ে ফরিস্তার চারপাশে ঘেরাও করে হাঁটতে হাঁটতে রাগে হিসিয়ে একজন বলে উঠল, এই শালি তোর এত তেজ, আজ তোর তেজ ছুটিয়ে দেব। সবাই এভাবে ঘেরাও করতেই ফরিস্তার হুঁশ আসলো রাগের বশে সে কি করে ফেলেছে। ফরিস্তা এবার নিজের কাজে নিজেই আটকে উঠল। যে রাগের বশে ভুল করে ফেলেছে এখন কি হবে? ওর একার পক্ষে কখনোই সম্ভব না 4টা ছেলের সাথে শক্তিতে পেরে ওঠা। ভাবতেই ফরিস্তা আঁতকে উঠল। ফরিস্তা আতঙ্কের মাঝে আর একটা ছেলে বলে উঠল, শালির কত বড় সাহস, আমাদের এতগুলো ছেলের মাঝে আবার আমাদের গায়ে হাত তুলিস? জানের মায়া নেই, ভয় নেই শরীরে? ছেলেটা কথার মাঝেই ফরিস্তা তৎক্ষণাৎ তখনই ভেবে রাখা কথাটা মনে করে কণ্ঠস্বর ভুতুরে করে হঠাৎ শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই বলে উঠল ফরিস্তা, ভয় পেতাম যদি আমি বেঁচে থাকতাম। ফরিস্তার এরকম কথায় ফরিস্তার চারপাশে ঘুরতে থাকা ছেলেগুলোর পা থেমে গেল। ফরিস্তাকে আপাত মস্তক সবাই পর্যবেক্ষণ করে দেখলো সাদা ধবধবে পোশাক পরা এক সুন্দরী মেয়ে, যা ওদের মাঝে দাঁড়িয়ে আছে।